সূর্য তখনও পুরোপুরি পশ্চিমে ঢলে পড়েনি, কিন্তু ঢাকা শহরে কংক্রিটের জঙ্গল ভেদ করে আসা পরন্ত বিকেলের আলোয় একটা চাপা উত্তেজনা আর ভয় খেলা করছে। দুধি প্রাণপণে দৌড়াচ্ছে, পরনের সালোয়ার কামিজ আর ওড়না তার শরীরের সাথে লেপ্টে আছে, মুখ ভরে আছে আতঙ্কে। প্রতিটা পদক্ষেপে যেন তার জীবন বিপন্ন ভাব প্রকাশ করছে। পিছনে দ্রুত এগিয়ে আসছে চারটে মূর্তি, তাদের মুখে এক জঘন্য হাসি, চোখে শিকারী দৃষ্টি লেগে আছে। সাদিক, রামিন আর তাদের আরো দুজন সঙ্গী যেন ক্ষুধার্ত নেকড়ে। কোথায় পালাবে রে শালি? সাদিকের কর্কশ কণ্ঠস্বর যুধির কানে এসে বাজতে থাকে। যুধি আরো জোরে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু তার পায়ে শক্তি যেন ফুরিয়ে আসছে। সে জানে ধরা পড়লে কি হবে। গত 1 মাসের ভয়াবহ স্মৃতিগুলো তাকে তাড়া করছে বেশ। হঠাৎ করেই একটা ছোট্ট ইটের টুকরোয় হোঁচট খেল যুথি। মুহূর্তের মধ্যে তার দুর্বল শরীরটা মুখ থুবড়ে পড়ে রাস্তার পিচ্ছিল নোংরা ডাস্টের উপর। তার হাঁটু আর কোনোই ছিঁড়ে গেল। কিন্তু সেই যন্ত্রণার চেয়েও বড় যন্ত্রণা ছিল আসন্ন বিপদের ভয়। সে উঠে দাঁড়াবার আগেই 4জন ছেলে এসে তাকে ঘিরে ধরে। কোথায় পালাবি? সেদিন তো শুভ্র ভাইয়ের লোকেরা এসে তোকে বাঁচিয়েছিল, আজ তোকে কে বাঁচাবে রে? সাদিকের চোখে পৈশাচিক উল্লাস বিরাজ করে। সে যুথির বুক থেকে ওড়নাটা এক ঝটকায় কেড়ে নিল। ওড়নাটা ছিঁড়ে যেতেই যুথির চোখ জলে ভরে ওঠে। সে নিজেকে আরো অসহায় আর বিবস্ত্র অনুভব করে। একটা মেয়ে 4জন ছেলের সাথে কখনোই পারবে না। আমায় যেতে দাও, কেউ আছো? আমাকে বাঁচাও। আমার নামে বিচ্ছেদ দিয়েছিলে শুভ্রের কাছে। দেখ, তোর জন্য আমাকে মেরে পা ভেঙে দিয়েছিল ওরা, তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। সাদিক ব্যঙ্গাত্মক হাসি হাসে। তার শরীরের আঘাতের চিহ্নগুলো যেন তার প্রতিশোধের নেশাকে আরো বাড়িয়ে দিয়েছে। সে রেগে বলে, রামিন, মালটাকে গাড়িতে তোল, আজকে এটাকে বোঝাবো ওর সাথে কি কি করতে পারি। মুখে টেপ লাগিয়ে দে, শালি চিৎকার করতে পারে। সাদিকের কথায় রামিন একটা কালো টেপ বের করতে করতে এগিয়ে আসে। যুধি প্রাণপণে চেষ্টা করে হাত পা ছাড়াতে, নিজেকে মুক্ত করতে। সে বুক ফাটিয়ে চিৎকার করে, বাঁচাও, বাঁচাও আমাকে। কিন্তু তার কণ্ঠস্বর যেন এই নিষ্ঠুর শহরের কোলাহলে হারিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে এই বুঝি তার জীবনের শেষ মুহূর্ত। শুভ্র নামের সেই ত্রাণকর্তা আজ কোথায়? ঠিক সেই সময় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ভিড়ের মাঝখান থেকে ফর্সা তীক্ষ্ণ চেহারার একটি মেয়ে দ্রুত পায়ে এগিয়ে এলো। তার চোখে দ্বিধা নয়, বরং স্পষ্ট প্রতিবাদ। নাম তার অন্তিকা। কে আপনারা? এইভাবে একটা মেয়ের সাথে বেয়াদবি কেন করছেন? ছাড়ুন বলছি। অন্তিকার কণ্ঠে ছিল দৃঢ়তা। তার এই আকস্মিক প্রতিবাদ সাদিক আর তার সঙ্গীদের থমকে দেয়। এই সুযোগে যুথি দ্রুত রাস্তায় ধুলো ছেড়ে উঠে দাঁড়ালো এবং দৌড়ে অন্তিকার পিছনে এসে আশ্রয় নিল। ভয়ে তার শরীর কাঁপছে। যুথি অন্তিকার জামা খামচে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপু, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। সাদিক ঘুরে তাকায়। এই অপ্রত্যাশিত বাধা তাকে বিরক্ত করে। কে গো শোনা, তুমি আমাদের কাছে এসে বাধা দিচ্ছ কেন? তার কণ্ঠে তাচ্ছিল বেশ। অন্তিকা বলে, আপনারা একটা মেয়ের সাথে বেয়াদবি কেন করছেন? অন্তিকা ভয় পেলেও সরে যায় না। সাদিক মুচকি হেসে বলে, আমার ইচ্ছা, চুপচাপ যা এখান থেকে, না হলে ছুরি দেখেছিস? সাদিক পকেট থেকে একটি ধারালো ছুরি বের করে। ছুরিটা সূর্যের আলোয় ঝিলিক দিয়ে উঠল, যা অন্তিকার মনে ভয় জাগাতে যথেষ্ট ছিল। এটা দিয়ে তোকে আগে এখানে মেরে ফেলবো। অন্তিকা এক পা পিছিয়ে যায়। তার দৃঢ়তা যেন কিছুটা টলে গেছে। সাদিক ধীর পায়ে তার দিকে এগোতে শুরু করে। যুধির মনে হলো তার কারণেই ভালো মেয়েটিও বিপদে পড়তে চলেছে। ঠিক তখনই দূরে পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়। ক্ষীণ হলেও তার শব্দ স্পষ্ট বোঝা যাচ্ছে। রামিন সতর্ক হয়ে ওঠে। সে দ্রুত এগিয়ে এসে সাদিককে থামিয়ে দিয়ে বলে, ভাই, পুলিশ আসছে এদিকে, চলো এখন যাই। রামিনের চোখে হতাশা, তবে বাস্তব বুদ্ধি তার মাথায় কাজ করছে। সে সাদিকের হাত ধরে টানতে টানতে বলল, শালিটারে পরে তুলে নিব, যেহেতু সুযোগ পেয়েছি আবারও পাবো। কথাটা বলেই রামিন জোর করে সাদিককে টেনে তার বাকি সঙ্গীদের নিয়ে দ্রুত গলির মোড়ে মিলিয়ে যায়। পুলিশের গাড়ির সাইরেন ততক্ষণে বেশ কাছে চলে এসেছে। তারা দ্রুত পালিয়ে গেল। মিনিট খানেকের মধ্যেই পুলিশের গাড়িটা সাইরেন বাজাতে বাজাতে অন্তিকাদের পাশ দিয়ে চলে গেল। মনে হলো অন্য কোনো ঘটনার দিকে তাদের নজর। পরিস্থিতি শান্ত হতেই অন্তিকা তাকালো যুধির দিকে। যুধির চোখে তখনও আতঙ্কের ছাপ, তবে স্বস্তির আভাসও আছে। যুধি হাঁপাতে হাঁপাতে বলল, ধন্যবাদ আপু, আমার বিপদের সময় এগিয়ে আসার জন্য। কে তুমি?
অন্তিকা একটি দীর্ঘশ্বাস ফেলে, তার চোখ মুখে ক্লান্তি আর উদ্বেগের ছাপ। সে বলে, আমি গ্রাম থেকে এসেছি। আমার নাম অন্তিকা। ঢাকা শহর আমার অচেনা। আমার ছোট বোন ইতি ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছিল, কিন্তু গত 1 মাস ধরে তাকে খুঁজে পাচ্ছি না। কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি ওর সাথে। ওর হোস্টেলের ঠিকানাতে গেছি, সে নাকি সেখানে উঠেইনি। পরে জানতে পারি সে সন্ধ্যা তারা নামের একটা হোস্টেলে উঠেছে। সেখানে গিয়েও তার খোঁজ পাইনি। যুথি অবাক হয়ে সব শুনছে। অন্তিকার কথাগুলো যেন তার পরিচিত এক ভয়ানক চক্রের দিকে ইঙ্গিত করছে। অন্তিকা বিরতি নিয়ে আবারও বলে, ভার্সিটিতে আবার কথা বলি, সেখানকার পিয়ন তখন আমাকে শুভ্র নামের কারোর সাথে যোগাযোগ করতে বলে। সে নাকি খুঁজে দিতে পারবে। আমি তার ঠিকানা খোঁজার চেষ্টা করছি। অন্তিকা এবার যুথির দিকে তাকালো, তাকে প্রশ্ন করে, তুমি কে, আর ওরা তোমাকে কেন তুলে নিতে এসেছিল? অন্তিকা একেবারে সব কথাগুলো বলে থামে। যুথি তা অবাক, কারণ যে মেয়েটি তাকে জীবন বিপন্ন করে বাঁচালো, সে নিজেই এমন একজনের খোঁজ করছে যার সাহায্যের জন্যই যুথি আজও বেঁচে আছে। অন্তিকার প্রশ্নের উত্তরে যুথি ধীরে ধীরে তার ওড়নাটা কুড়িয়ে নিয়ে বলল, ওরা সন্ধ্যাতারা হোস্টেলের মালিক রিশানের লোক। ওরা মেয়েদের দিয়ে পতিতালয়ে বিজনেস করে। আমাকে ওরা সেই হোস্টেলে আটকে রেখেছিল। যুথির কণ্ঠস্বর আবেগে কেঁপে ওঠে। যুথি আবার বলে, আমি যখন এমন বিপদে পড়ি তখন শুভ্র ভাইয়া এসে আমাকে বাঁচায়। সাদিককে সেদিন তিনি উচিত শিক্ষা দেন। সাদিককে মেরে ওর হাত পা ভেঙে দিয়েছিলেন শুভ্র ভাইয়ার লোকেরা। শালা সুস্থ হয়ে আমাকে তুলে নিতে এসেছে। শুভ্র ভাইয়ার লোকেরা ছিল না বলেই আজ সুযোগ পেয়েছে। যুথির কথা শুনে অন্তিকার চোখ কপালে ওঠে। সন্ধ্যা তারা হোস্টেলের নাম শুনেই তার ভেতরে একটা চাপা ভয় আর সন্দেহ দানা বেঁধেছিল। এবার তা যেন নিশ্চিত হলো, তার বোনও কি সেই নরকের শিকার। অন্তিকার চোখে পানি চলে এসেছে। সে বলে, তার মানে তুমি শুভ্রকে চেনো? অন্তিকার চোখে এবার আশার আলো। সে আবার বলে, আমি তো তাকেই খুঁজি। বোন চলো না, আমাকে তার কাছে নিয়ে যাও না, যদি সে আমার বোনকে খুঁজে দিতে পারে। যুথি মাথা নেড়ে বলল, আচ্ছা নিয়ে যাব, চিন্তা করো না, চলো আমার সাথে। যুথির মনে হলো বিধাতা হয়তো অন্তিকাকে শুধু তাকে বাঁচানোর জন্যই পাঠাননি, বরং তার বোনকে খুঁজে বের করার জন্য একটা উপায় করে দিয়েছেন। দুই অচেনা মেয়ে, এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার, এবং অন্যজন সে একই চক্রের শিকার হওয়া বোনের খোঁজে একে অপরের হাত ধরে। তারা একসাথে শুভ্রর ঠিকানার উদ্দেশ্যে হেঁটে চলল। তাদের এই পথ চলা যেন অন্ধকার থেকে আলোর দিকে এক নতুন যাত্রা। যুথি আর অন্তিকা এবার শুভ্রর ডেরার দিকে হাঁটতে শুরু করে। অন্তিকার মনে তখনও একরাশ সন্দেহ। এই অচেনা শহরে একজন অচেনা মেয়ের কথায় ভরসা করে একটি অন্ধকার জায়গায় যাওয়াটা কি খুব বেশি ঝুঁকি নয়? কিন্তু তার বোনকে খুঁজে বের করার মরিয়া আকাঙ্ক্ষা তাকে সেই ঝুঁকি নিতে বাধ্য করছে। যদি তাকে তার বোনকে খুঁজতে সাহায্য করবে, এই বিশ্বাসটুকু নিয়েই সে এগোচ্ছে। মিনিট 20 হাঁটার পর একটি সংকীর্ণ গলির মুখে এসে অন্তিকার সাথে দ্রুত হেঁটে আসা এক ছেলের ধাক্কা লাগে। ধাক্কাটা বেশ জোরেই ছিল, আর যুথির পাশ থেকে অন্তিকা বেশ তেতে ওঠে। অন্তিকা রেগে বলে, এই ছেলে, আপনি কি অন্ধ নাকি? দেখে চলতে পারেন না? ছেলেটির পরনে ছিল কালো জিন্স আর একটি সাধারণ টি শার্ট। সেও রেগে গেল, রেগে বলে, বাহ, নিজে ধাক্কা মেরে এখন আমাকে দোষ দিচ্ছেন? অদ্ভুত তো। কি? আমি আপনাকে ধাক্কা দিয়েছি? মিথ্যেবাদী কোথাকার! নিজে ধাক্কা দিয়ে এখন আবার বলছেন আমাকেই? নিজে চোখ উপরে তুলে হাঁটছে সেটা বলবে না? এটা কেমন কথা? দেখুন, আমি আপনাকে ধাক্কা দিইনি। আচ্ছা যুথি, তুমিই বলো তো, আমি ওনাকে ধাক্কা দিয়েছি নাকি উনি মেরেছেন ধাক্কা আমায়? যুথি এতক্ষণ হতভম্ব হয়ে দেখছিল। অন্তিকার মুখে যুথির নাম শুনে তার হুঁশ ফিরে। অন্তিকা, তুমি কাকে কি বলছো? কাকে কি বলছি মানে? তুমি তো ছিলে, তুমি বলো। যুথি এবার হেসে ফেলল, কিন্তু হাসিটা খুব সহজ ছিল না। সে বলল, মানে তুমি যার কাছে এসেছো উনিই সেই আমাদের বস শুভ্র ভাই? আমাদের শুভ্র ভাই? অন্তিকা যেন আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলে, কি? উনি সেই ব্যক্তি যে মেয়েদের সম্মান করে না? সে কি করে আমায় হেল্প করবে? তার চোখে সন্দেহের সঙ্গে একটা তীব্র ঘৃণা ফুটে ওঠে। সাদিকের দল শুভ্রর বিরুদ্ধেই তার মাথা খারাপ করে দিয়েছে। যুথি দ্রুত অন্তিকার হাত ধরে টেনে এনে বলে, উনি অমন মানুষ না, ও খুব ভালো। তুমি ওকে বিশ্বাস করতে পারো। যা শুনেছো সব মিথ্যে। ও না থাকলে আমি আজ মরে যেতাম। কিন্তু উনি তো। শুভ্র এতক্ষণ চুপ করে দেখছিল, এবার সে যুথিকে ডেকে কাছে নিয়ে এলো। জুথি মেয়েটাকে তুই চিনিস? না ভাইয়া, একটু আগে পরিচয়। সাদিক আমাকে তুলে নিয়ে যেতে এসেছিল। মেয়েটা আমাকে বাঁচাতে এগিয়ে আসে। তারপর জানতে পারি মেয়েটার বোন সাদিকদের মেয়ে হোস্টেলে উঠেছিল, আর খোঁজ মেলেনি।
অসহায় মনে হলো তাই নিয়ে এলাম। তুমি যদি সাহায্য করতে। তুই এদিকে আয়। যুথিকে সে আরো একটু দূরে নিয়ে গেল, যেখানে অন্তিকা তাদের কথা শুনতে পাচ্ছে না। যুথি বলে, তুমি এদিকে নিয়ে এলে কেন ভাইয়া? শুভ্রর চোখে মুখে তখন তীব্র বিরক্তি ফুটে ওঠে। সে বলে, তুই কি পাগল হয়ে গেছিস? চেনা নেই, জানা নেই, মেয়েটাকে সোজা আমাদের ডেরায় নিয়ে চলে এলি। তুই জানিস এটা কত ঝুঁকিপূর্ণ? সরি ভাইয়া, মেয়েটার এই পৃথিবীতে কেউ নেই বলেছে। ওর ছোট বোন নিখোঁজ শুনে আমার নিজের কথা মনে পড়ে যায়। একদিন তোমার আব্বু তো এভাবে আমাকে আশ্রয় দিয়েছিলেন। শুভ্রর রাগ কিছুটা কমে। শুভ্রর বাবার কথা মনে পড়ে। বুকটা তখনই ছ্যাদ করে ওঠে ওর। রাগ কমলেও সতর্কতার বিষয়ে ছাড় নেই ওর কাছে। সে বলে, তাই বলে এভাবে তুই মেয়েটাকে নিয়ে আসবি? আগে তো ভালো করে জেনে নিতি মেয়েটা কোনো গুপ্তচর নয় তো, বা পুলিশের লোক কিনা। বলো না ভাইয়া, পুলিশের লোক হলে তোমার কাছে হেল্প চাইতে আসতো। বোকা, ওরা হয়তো ওকে স্পাই করে পাঠিয়েছে। আচ্ছা বাদ দে, যা হবার হয়েছে। এখন যা বলি শোন। তুই মেয়েটার শরীরে এই মাইক্রোচিপটা লুকিয়ে লাগিয়ে দিবি, তাহলে ওর সম্বন্ধে হয়তো আমরা সব জানতে পারবো। ওকে ভাইয়া, তাই হবে। আর শোন, বাকিদের অ্যালার্ট থাকতে বলবি। তুই মেয়েটার উপর নজর রাখবি। ওকে ভাইয়া, তাই হবে। এখন ওর কাছে যাই, না হলে আবার কি ভাববে। হ্যাঁ তুই যা, যা বললাম তাই করিস। যুথি দ্রুত অন্তিকার কাছে ফিরে আসে। একটি অজুহাতে অন্তিকাকে আড়াল করে মাইক্রোচিপটি সে জামার ভেতরের দিকে সাবধানে বসিয়ে দিল। অন্তিকা যদিও নিজেকে খুব হুঁশিয়ার মনে করে, তবুও সে যুথির এই কাজটি ধরতে পারেনি। এভাবে বেশ কিছুদিন চলে যায়। অন্তিকা তাদের ডেরাতে থাকে, শুভ্রর দলের কার্যকলাপ দেখে এবং তাদের সাথে ট্রেনিং নিতে শুরু করে। যুথি আর দলের অন্য সদস্যরা তাকে পিস্তল চালানো এবং আত্মরক্ষার কৌশল শেখাচ্ছিল। যুথি নিয়মিত অন্তিকার উপর নজর রাখে, কিন্তু শুভ্র তাদের মাইক্রোচিপ থেকে কোনো গোপন তথ্য পাচ্ছে না। একদিন যুথি এবং দলের আরেকজন সদস্য আমির হোসেন একটি ছোট অপারেশনে যায়। ফেরার পথে সায়ন নামের একজনের গাড়ির সামনে পড়তেই ঘটে বিপত্তি। গাড়িতে পুলিশ ছিল। পুলিশ দেখেই আমির বাইক থেকে নেমে দৌড়ে পালায়। যুথি হতভম্ব হয়ে পড়ে। সায়ন ইউনিফর্ম পরা পুলিশ গাড়ি থেকে নেমে যুথির সামনে এসে দাঁড়ালো। দাঁড়াও। যুথি মনে মনে বলে ওঠে, এ কি, পুলিশ? পুলিশ কি করে খবর পেলো? এখন কি হবে? আমিরও তো পালিয়ে গেল। কি ভাবছো? এই ঠিকানা কোথায় বলতে পারো? সায়ন একটি চিরকুট এগিয়ে দিল। সায়নের কথা শুনে যুথি স্বস্তি পায়। সে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, না, যা আমি জানি না। ওকে, থ্যাংক ইউ মিস। যুথি আর কিছু না বলে দ্রুত ডেরার দিকে ফিরে আসে। ডেরাতে ফিরে আসার পর শুভ্র দেখলো এতদিন হয়ে গেল অন্তিকার শরীর থেকে লাগানো মাইক্রোচিপ কোনো তথ্য দিতে পারেনি। সে চিন্তিত হয়ে পড়ে এবং অন্তিকাকে ডেকে পাঠায়। অন্তিকা এলো। বস আমায় ডেকেছেন? হ্যাঁ, এদিকে এসো। তোমার ট্রেনিং কেমন চলছে? জি বস, ভালো। যুথি, রকি ভাই আর আমির ভাইয়া ভালো করে দেখিয়ে দিচ্ছে। ওকে, তুমি ঠিকঠাক প্র্যাকটিস করবে, আর কোনো প্রবলেম হলে আমাকে বলবে। ওকে স্যার। স্যার আমি পারবো তো আমার বোনকে খুঁজে বের করতে? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব, তুমি ভেবো না। এখন যাও, গিয়ে প্র্যাকটিস করো। কিন্তু স্যার, রিশানেরা কে? ওরা কি করে? ওরা বড় নেতা, সাথে পুলিশদের বড় অফিসারদের সাথে পরিচয়। ওরা মেয়েদেরকে নিয়ে বিজনেস করে। গ্রাম থেকে আসা শহরে মেয়েরা পড়তে আসবে, আর ওরা টিউশনি দেবার নাম করে কিংবা অল্প ভাড়াতে হোস্টেল রুম দিবে বলে নিয়ে যায়। ওরা অনেক ক্ষমতাধর, তাই হুট করে কিছু করা সম্ভব নয়। সময় বুঝে কাজ করব। অন্তিকা আর কিছু বলে না। শুভ্র চলে যাবে ঠিক এমন সময় হঠাৎ কিছু পুলিশ তাদের ডেরায় অ্যাটাক করে। চারদিক থেকে গুলির শব্দ আর চিৎকারে পরিবেশ ভারী হয়ে উঠল। শুভ্র আর তার লোকেরা গুলি ছুড়ে প্রতিহত করার চেষ্টা করতে থাকে। অন্ধকার ভেদ করে একজন পুলিশ সদস্য যুথিকে লক্ষ্য করে গুলি করতে যাবে, ঠিক সেই মুহূর্তে অন্তিকা ঝাঁপিয়ে পড়ল এবং যুথিকে সেভ করে। গুলিটা যুথির গায়ে না লেগে দেওয়ালে এসে লাগে। অন্তিকার পারফরম্যান্স দেখে যুথি অবাক হয়ে যায়। অন্তিকা শুধু যুথিকে বাঁচালো তাই নয়, তার পিস্তল চালানোর দক্ষতা দেখে সবাই বিস্মিত হয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশগুলো চলে গেলে পরিস্থিতি শান্ত হয়ে যায়। যুথি তখনও হাঁপাচ্ছে। সে অন্তিকাকে বলল, এখানে পুলিশ কেন? আমরা ছিলাম, কখনো তো পুলিশ আসেনি। ভাইয়া, নতুন মেয়েটা আসার পরপরই পুলিশ আসলো। অন্তিকা, তুই আমাদের সঙ্গে এমন প্রতারণা করতে পারলি?
তোকে অসহায় ভেবে আশ্রয় দিলাম, আর তুই কিনা আমাদের বিশ্বাস নিয়ে এভাবে খেলা করলি। তুমি আমায় ভুল বুঝছো জ্যোতি। আমি ওদের চিনি না। পুলিশ ড্রেস পরা বুঝেছি, কিন্তু আমি এসব জানি না। শুভ্র রাগে ফুঁসছে। সে দ্রুত অন্তিকাকে বলে, জ্যোতি কি ভুল বলেছে? আমার লোকেরা সবাই পুরনো বিশ্বস্ত। তাছাড়া এই জায়গার খবর কেউ জানে না। তুমি যদি ওদের খবর না দাও তবে ওরা আমাদের ডেরার কথা কি করে জানলো? আপনি বিশ্বাস করুন বস, আমি কিছুই করিনি। আমাদের এই ডেরার খবর কেউ জানে না। তুই আসার পর এখানে পুলিশ এলো, তারপরেও তুই মিথ্যে বলবি যে তুই কিছুই জানিস না? তার উপর তুই এত ভালো পিস্তল চালানো কোথায় শিখলি? আমি সত্যিই কিছু জানি না। ঠিক আছে বস, আপনারা যদি বিশ্বাস না করেন আমাকে, তবে এখানেই গুলি করে দিন, কেউ জানবে না। আর পিস্তল চালানো আমি গানের শুটিংয়ে গিয়ে শিখেছি। তুই কি ভাবছিস এভাবে বললে আমরা তোকে বিশ্বাস করব? সেটা আর সম্ভব নয়। তুই যদি সত্যি নিরীহ হয়ে থাকিস তবে আমাদের দেওয়া মাইক্রোচিপ তুই আমার গায়ে কেন লাগিয়েছিস? আমি কোনো চিপের কথা জানি না। অন্তিকার মুখে তখনও কিছুটা জড়তা। আসলে অন্তিকা হুঁশিয়ার ছিল। সে বুঝতে পেরেছিল যে জ্যোতি তার শরীরে কিছু একটা লাগিয়েছে, তাই সে দ্রুত চিপটি খুলে ফেলে জ্যোতির শরীরে বসিয়ে দিয়েছিল। জ্যোতি আর শুভ্রর কাছে আসা পুলিশগুলো তার কারণে আসেনি, বরং তাদের নিজেদেরই কোনো ভুলের কারণে এসেছে। কিন্তু অন্তিকা তা বলার সুযোগ পেল না। শুভ্র এবং জ্যোতির চোখে তখন শুধুই অবিশ্বাস আর প্রতারণার ছাপ দেখা যায়। শুভ্র জ্যোতি আর অন্তিকার দিকে তাকিয়ে আছে। অন্তিকা আবার বলে, আমি কোনো চিপের কথা জানি না। ও তাই নাকি? তুমি কিছুই জানো না? জ্যোতি, তোকে আমি আগেই বলেছিলাম কাউকে না জেনে আমাদের ডেরায় নিয়ে আসবি না। ঠিক বলেছো ভাইয়া, আমারই ভুল। ওকে বিশ্বাস করে এখানে এনেছি। ঠিক আছে, তোমার যখন আমায় বিশ্বাস নেই তখন তুমি আমায় গুলি করো। কথাটা বলে জ্যোতির হাতের পিস্তলটা নিজের কপালে ঠেকিয়ে নেয় অন্তিকা। মুহূর্তেই পরিস্থিতি তীব্র হয়ে ওঠে। জ্যোতি ভয় পেয়ে হাত টেনে নিতে যায়, কিন্তু তখনই ধস্তাধস্তি শুরু হয়। এক ঝলকে শব্দে গুলি বেরিয়ে যায়। জ্যোতি তড়িঘড়ি করে হাত সরিয়ে নেয়, কিন্তু গুলিটা অন্তিকার কপাল ছুঁয়ে বেরিয়ে যায়। চারদিকে নিস্তব্ধতা বিরাজ করে। শুভ্র রেগে চিৎকার করে বলে, এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, তোমরা কি পেয়েছো এতে? আপনারা তো আমাকে বিশ্বাসই করছেন না, তখন আমার মরে যাওয়াই ভালো। কথাটা শুনে জ্যোতি এক ঝটকায় অন্তিকার গালে একটা চড় বসিয়ে দেয়। তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, চুপ, একদম মরার কথা বলবি না। আমি তোকে বন্ধু ভেবেছি এই কদিনে। তুই আমার অনেক কাছের হয়ে উঠেছিস। তোর কিছু হলে আমি কিভাবে বাঁচবো? কি বলছো তুমি? তুই আমাকে আর তুমি বলিস না। আমি তোর বন্ধু হতে চাই। তুই যদি আমাকে তোর বন্ধুই মনে করিস তবে আমার সন্দেহ করলি কেন? প্রথমে তোকে বিশ্বাস করিনি, কিন্তু তোর মধ্যে আমি আমার হারানো বোনটাকে খুঁজে পাই। তাই ধীরে ধীরে তোকে বিশ্বাস করতে শুরু করি। কিন্তু হঠাৎ পুলিশ আসার বিশ্বাসটি একটু নড়বড়ে হয়ে যায়। আমি দুঃখিত। আর কখনো তোকে ভুল বুঝবো না। আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিস না। ওকে, তাই হবে। শুভ্র দুজনের দিকে তাকিয়ে এক মুহূর্ত চুপ করে থাকে। তারপর গলা নিচু করে বলে, আমিও তোমার কাছে ক্ষমা চাইছি অন্তিকা। আমারও তোমাকে ভুল বোঝা উচিত হয়নি। তোমাকে যখন আশ্রয় দিয়েছি তখন বিশ্বাস করাটাও আমার কর্তব্য ছিল। এভাবে বলবেন না বস, একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি বলতে চাও? বস, আপনারা তো মানুষের পাশে থাকেন, তাদের সাহায্য করেন, তবে কেন এই অন্যায় পথ বেছে নিয়েছেন? ভালো পথেও তো মানুষের পাশে থাকা যায়। এই সমাজে কিছু মানুষ আছে অন্তিকা, যারা আমাদের ভালো হতে দেয় না। একবারও কি চেষ্টা করে দেখেছেন? না, এভাবে চেষ্টা করিনি। বস, একবার চেষ্টা করে দেখুন। যদি ব্যর্থ হন তবে আমি আর কিছুই বলবো না। ওকে, আমি পরে বলবো। এখন একটু আসছি। নিলয় বেরিয়ে গেলে ঘরে এক ধরনের ভারী নীরবতা নেমে আসে। তখনই সাবিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেয়, আর সেই মুহূর্তে অন্তিকার ফোনটা কাঁপতে শুরু করে। স্ক্রিনে ভেসে ওঠে অফিসার সায়ান কলিং। অন্তিকা সবার আড়ালে চুপি চুপি একটা কোনায় গিয়ে ফোনটা রিসিভ করে। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ অন্তি, কি খবর? রিপোর্ট কত দূরে গেল? কিছু প্রোগ্রেস আছে? হ্যাঁ স্যার, অনেকটা হয়েছে, তবে একটা কথা, এটা নির্দোষ হবে। নির্দোষ? কিভাবে বুঝলে? শুভ্রকে চেনো তুমি? ওর নামে 4 জন নেতার খুনের অভিযোগ আছে, প্রমাণও আছে, শুধু তাকে পাই না আমরা। আর এতদিনে সে প্রমাণ নষ্ট করেছে। 4 জন কার ছিল জানো? 5 বছর আগে এমপি জাকির, পুলিশ কমিশনার মেহেদি, ম্যাজিস্ট্রেট নয়ন আর উপজেলা চেয়ারম্যান ফরহাদ। এবার সবাই তো বড় নেতা ছিল, তাদের সে মেরেছে। কি? কিন্তু স্যার, তাদেরকে কেন মেরেছিলেন শুভ্র? আপনারা সেটার কারণ নিশ্চয়ই জানেন। না, সেসব বলা যাবে না। সে অপরাধী,
ওরা এখন অপরাধ করে চলছে। স্যার আগে কি ঘটেছে আমি জানি না, আমি সেটাও খুঁজে বের করব, কিন্তু এখন শুভ্রের বা তার গ্যাংয়ের নাম ব্যবহার করে রকি আর আমির খারাপ কাজগুলো করছে। এমপির ছেলের রিশানও জড়িত আছে। আমি পুরো রিপোর্ট তৈরি করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি, এখন আপনি ফোর্স নিয়ে আসতে পারেন। ওকে, আমি কাল ফোর্স নিয়ে যাচ্ছি। আর একটা কথা, হ্যাঁ স্যার বলুন। এখানে কি আমাকে স্যার বলবে? আর কয়েক মাস পর আমাদের বিয়ে। স্যার রাখছি এখন। কথা এড়িয়ে যাচ্ছ কিন্তু। অন্তিকা কল কেটে দেয়। কয়েক মুহূর্তে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর তীব্র একটা টান অনুভব করে সে। চোখে জল চিকচিক করে ওঠে, কিন্তু সে নিজেকে সামলায়। ঠিক তখনই যুথি দরজার পাশে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বলে, কার ফোন ছিল? এক অফিসার রিপোর্ট নিতে এসেছিল। ঠিক আছে, এখন একটু বিশ্রাম নে, কাল অনেক কিছু বদলে যাবে। অন্তিকা জানে সাবিয়া বুঝে ফেলেছে কিছু একটা আছে তার ভেতরে, কিন্তু এখনই সত্যিটা বলার সময় হয়নি। আগামীকাল ভোরে ফোর্স আসবে, আর তখনই সত্য প্রকাশ পাবে। রাতের বাতাসে বন্দুকের গন্ধ মিশে আছে, তবু অন্তিকার মনের আশার এক শুকনো আলো জ্বলে ওঠে। হয়তো কাল থেকেই নতুন একটা সকাল শুরু হবে, যেখানে কেউ কাউকে আর ভুল বুঝবে না। শুভ্র দাঁড়িয়ে আছে তার নিজের রুমে। দেয়ালে টাঙানো আছে তার বাবার ছবি, তার বাবার গায়ে পরিচিত পুলিশ ইউনিফর্ম। শুভ্র তার বাবার ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ দিয়ে ওর পানি পড়ছে। শুভ্রের বাবা শাহিদ সাহেবের ইচ্ছে ছিল শুভ্র বড় হয়ে তার থেকেও বড় অফিসার হবে, কিন্তু আজ ভাগ্যের পরিহাসে শুভ্র পুলিশের বদলে হয়ে গেছে দেশের একজন ভয়ঙ্কর গ্যাং মাফিয়া। শুভ্র জোরে একটা শ্বাস নেয়। এমন সময় যুথি ভিতরে প্রবেশ করেই বলে, কি ভাবছো ভাইয়া? শুভ্র চমকে তাকায়, নিজেকে সামলে নিয়ে বলল, ভাবছি অন্তিকা যা বলল আমরাই কি তা করব? সৎভাবে মানুষের পাশে থাকবো। আমারও তাই মনে হয় ভাইয়া, অন্তিকা ভুল কিছু বলেনি। আমরা তো মানুষের উপকারই করি, তবে সেটা সৎ পথে করাই ভালো। ঠিক বলেছিস। আমি তাহলে অন্তিকাকে জানিয়ে দেই আমাদের সিদ্ধান্তটা। ভাইয়া একটা কথা বলবো, যদি তুমি রাগ না করো? হ্যাঁ বল, কি জানতে চাস? তুমি কি অন্তিকাকে পছন্দ করা শুরু করেছো? কি বলছিস এসব তুই? আমার যেটা মনে হলো সেটাই বললাম। এখন তুমি বলো, তুমি ওকে পছন্দ করো না? সত্যি বলবো? হ্যাঁ সত্যি বলবে। হ্যাঁ, আমি ওকে একটু একটু পছন্দ করি। ঠিক আছে, চোখ মোছো, আঙ্কেলের কথা আর ভেবো না। যদি চলে যায়। শুভ্র আবারও তার বাবার ছবির দিকে তাকায়। মনে পড়ে বাবার আদরের কথা। তার বাবার মৃত্যুর পর তার মা মানসিক সমস্যাতে পড়ে যায়। ওর বাবা শুভ্রকে অনেক আদর করত। এইসব ভেবে আবারও কেঁদে ওঠে শুভ্র। সেই সাথে মনে পড়ে সঠিক বিচারের কথাও। শুভ্র হেসে ওঠে। পরের দিন রকি ও আমির কোনোভাবে অন্তিকার আসল পরিচয় জেনে যায়। তারা শুভ্র ও জ্যোতিকে সবটা জানিয়ে দেয়। ভাই একটা কথা বলবো? হ্যাঁ বল। আপনি তো মাফিয়া হলেও সবার সাথে খারাপ কিছু করেন না। যারা খারাপ কাজ করে তাদেরকে শাস্তি দেন। তো সবাইকে বিশ্বাস করতে নেই। কেন? নতুন যে মেয়েটা এসেছে সে হলো পুলিশ অফিসার, তাকে ইনভেস্টিগেশনের জন্য পাঠিয়েছে। এই যে ছবি দেখুন। রকি এগিয়ে এসে ফোন হাতে দেয়। শুভ্র দেখে অন্তিকা পুলিশদের সাথে কথা বলছে। শুভ্র ওদেরকে চলে যেতে বলে। শুভ্র প্রচন্ড রেগে যায়। অন্তিকাকে উচ্চস্বরে ডাকে। অন্তি ছুটে আসে শুভ্রের সামনে। অন্তিকা, অন্তিকা কোথায় তুই? এদিকে আয়। বস আমায় ডাকছেন? চুপ, একদম চুপ। ওই মুখে আমাকে আর বস বলবি না। মুখোশের আড়ালে তুই কে সেটা রকি আর আমির আমাকে সব বলেছে। আপনি কি বলছেন? ওরা যা বলেছে সব মিথ্যে। ওরা নিজেদের অপরাধ ঢাকতে আমায় ফাঁসাচ্ছে। আচ্ছা তাই নাকি? তুই পুলিশ নোস? তুই আমাদের ধরতে আসিসনি? তুই তোর ফোর্সকে আজ আসতে বলিসনি? বল, এই সবই কি মিথ্যে? সায়ানের সাথে গোপনে দেখা করিসনি? না, এসবের কোনোটা মিথ্যে নয়। আমি সত্যিই পুলিশ, কিন্তু এটা মিথ্যে নয় যে আমি আপনাদের ধরতে এসেছি। আমি এসেছি আপনাদের সঠিক পথ দেখাতে। তুই কি পথের দিশারি নাকি যে পথ দেখাতে এসেছিস? পুলিশ কখনো ক্রিমিনালকে ছাড়ে না। আপনি ক্রিমিনাল নন, আমি শুধু আপনাকে। চুপ, তোর মুখ থেকে আর একটা শব্দ শুনতে চাই না। যুথি, ওকে এখান থেকে বের করে দে। শুভ্র, যুথি, অন্তত বিশ্বাস করো আমায়, আমি তোমাদের ঠকাতে চাইনি। তোর কারণে কথা শুনতে চায় না, চলে যা এখান থেকে। তোকে আপন ভেবেছিলাম, আর সেই তুই কিনা বুকে খঞ্জর মারলি। আমার কথাটা একবার শোনো যুথি। রকি এগিয়ে এসে অন্তিকার হাত চেপে ধরে টেনে নিয়ে যেতে চায়। ঠিক তখনই দরজার বাইরে থেকে এক কঠোর কণ্ঠ শোনা যায়। মানে পুলিশ এসেছে। সায়ান বাইরে থেকে বলে,
তোদের সাহস কিভাবে হয় একজন অফিসারের গায়ে হাত লাগাস? ছেড়ে দে ওকে। সায়ান ঘরে ঢুকে গর্জে উঠে। রকি তাড়াতাড়ি অন্তিকার হাত ছেড়ে দেয়। সায়ান অন্তিকার পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, ছাড় ওকে। অন্তিকা, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি ওদের সঙ্গে কথা বলে আসছি। তো সায়ন, কোনো কথা না, এখনই যাও। অন্তিকা কাপা হাতে নিজের ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তার চোখে জল, কিন্তু মুখে অদ্ভুত দৃঢ়তা লেগে আছে। সায়ান শুভ্রর সামনে গিয়ে দাঁড়ায়। দুজনের চোখে চোখ পড়ে, একদিকে কর্তৃত্ব, অন্যদিকে অপরাধবোধ। সায়ান বলে, শুভ্র, তুমি জানো তুমি কি করছো? এই মানুষটার জন্য তুমি আজও বেঁচে আসো। আর তুই জুথি, একবার অন্তিকার চোখের দিকে তাকিয়ে দেখলি না সেখানে মিথ্যে আছে কিনা? তোমাদের সবার গোপন ঠিকানা আমাদের কাছে আগেই ছিল। আমরা চাইলে তোমাদের সবাইকে এক এক করে ধরে নিতে পারতাম, কিন্তু অন্তিকা তা চাইছিল না। ও আমাদের ধোকা দিয়েছে। না, ও তোমাদের বাঁচাতে চেয়েছে। তোমাদের নামের আড়ালে যারা অপরাধ করছে ওই রিপোর্টই তাদের দ্বারা সম্ভব হয়েছে, মানে রিশানের লোকরা ধরা পড়েছে। তাহলে অন্তিকা আমাদের শত্রু নয়? না, ও তোমাদের একমাত্র বন্ধু। তবে শুভ্র, তুমি 4 জন এমন বড় মানুষদের মেরেছ, সেটা অন্যায়। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোদের না পারা কাজগুলো আমি করে দিই, তুই তাহলে মূল পান্ডা। তুই নিজে কাজটা করতে পারিসনি বলে শেষে একটা মেয়েকে পাঠালি। ভাইয়া, আপনি ওনাকে চেনেন? খুব ভালো করেই চিনি। ওর মতো মানুষ যেন এই পৃথিবীতে আর একটা না হয়। সায়ান চুপ হয়ে যায়। ঘরের বাতাস যেন থমকে যায়। যুথির মুখ থেকে কথা বেরোয় না। শুভ্র মেঝের দিকে তাকিয়ে থাকে, অপরাধ বোধে ভরা চোখে। গেটের বাহিরে অন্তিকা গাড়িতে বসে আছে। জানালার কাছে তার অশ্রু গড়িয়ে পড়ে। দিকে সায়ান যুথির দিকে তাকালো। যুথিকে দেখে এসে বলে, তুমি নিশ্চয় জুথি? আপনি আমাকে চেনেন? হ্যাঁ, অন্তিকা তোমার কথা বলেছে, ছবিও দেখিয়েছে। আর হ্যাঁ, সেদিন রাস্তায় আমাদের সাথে দেখা হয়েছিল, মনে আছে? মনে আছে। আমি সে। অন্তিকা আপনাকে খবর দিয়েছে? কি বলতে চান, খুলে বলুন। আমি গোপন সূত্রে জানতে পারি কেউ শুভ্রর নাম ব্যবহার করে গরিব মানুষের উপর অত্যাচার করছে। সেটা জানার জন্য আমি অন্তিকাকে এখানে পাঠিয়েছিলাম। ও নিজের দায়িত্ব ভেবে সব করেছে। যদি সত্যি ও তোমাদের ক্ষতি চাইতো তবে সেদিন গুলির মুখ থেকে তোমাকে বাঁচাতো না। এ কথা আপনাকে বলেছে? হ্যাঁ, ও আমার কাছে কিছুই লুকোয়নি। অন্তিকা তোমাদের ক্ষতি করতে চায়নি, বরং তোমাদের নাম না নষ্ট হয় তাই ও সব ঝুঁকি নিয়েছে। তাই যদি হয় তবে আপনি আমাদের ধরতে এলেন কেন? তুমি আবার ভুল বুঝছো। আজ আমরা এখানে রকি ও আমিরকে ধরতে এসেছি। তোমরা জানো না তাদের জন্য আজ তোমরা কত বড় বিপদে পড়তে যাচ্ছিলে। অন্তিকা না থাকলে আজ তোমাদের কারো নিরাপদে থাকা সম্ভব হতো না। সায়ান রকি ও আমিরের বিরুদ্ধে একের পর এক প্রমাণ দেখায়। মিথ্যা চুক্তিপত্র, টাকা লেনদেনের রেকর্ড, এমনকি ভিডিও ক্লিপও তুলে ধরে। সবকিছু দেখে শুভ্রের চোখে রক্ত চড়ে যায়। রকি আর আমির গোপনে রিশানের হয়ে হাত মেলায়। তারা নামে শুভ্রের গ্যাংয়ে কাজ করে, কিন্তু গোপনে কাজ করে রিশানের সাথে। শুভ্র রেগে বলে, এই নোংরা লোকগুলো আমার নামে কাজ করছিল, আমি আজ ওদের শেষ করে দেব। শুভ্র রকি ও আমিরের দিকে ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু সায়ান তাকে ধরে থামিয়ে দেয়। সায়ান বলে, দাঁড়া শুভ্র, আইন নিজের হাতে তুলে নিস না। ওদের শাস্তি আইন দেবে। আমি তখনও তোর ক্ষতি চাইনি আর এখনো চাই না। আর পারলে অন্তিকাকে ভুল বুঝিস না। শুভ্র ধীরে ধীরে থেমে যায়। নিজেকে সামলে চোখ নামিয়ে বলে, আমাকে তুই ক্ষমা করে দে ভাইয়া, আমি সবসময় তোকে ভুল বুঝেছি। ওইসব বাদ দে, এখন বাড়ি চল, আম্মা তোর জন্য অপেক্ষা করছে। যেতে পারি, তবে একটা কথা বলবো? হ্যাঁ বল। যুথি আমার সঙ্গে যাবে। ওর এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। ওকে, তুমিও চলো। শুভ্র সায়ান দুই ভাই। সায়ান সৎমায়ের ছেলে, তবুও কখনো শুভ্রের মা সায়ানকে অন্য কারো ছেলে মনে করেনি। তার বাবার খুন হবার পরে সায়ান কিছুই করেনি। সায়ান পুলিশ হওয়ার সত্ত্বেও কিছুই করেনি, কিন্তু শুভ্র তা মেনে নিতে পারেনি। সে 4 জনকে খুন করে। তারপর থেকে সায়ান আর শুভ্রের শত্রুতা। ওরা 3 জন শুভ্রের গাড়িতে উঠে। গাড়ি ধীরে ধীরে শহরের আলো পেরিয়ে এগিয়ে যায়। জানালার বাইরে সন্ধ্যার আলো ফিকে হয়ে আসছে। কিছুটা সময় থেকে শুভ্র বলে, ভাইয়া, অন্তিকা কোথায়? ও কি রাগ করে চলে গেছে? ওর কথা ভাবিস না, ও ঠিক আছে। আর হ্যাঁ, এখন থেকেই ওকে ভাবি বলার প্র্যাকটিস কর। মানে এসব তুই কি বলছিস? সামনের মাসেই আমার আর ওর বিয়ে। কথাটা শুনে শুভ্র আর যুথি দুজনেই একসঙ্গে চমকে ওঠে। শুভ্র আবারও চুপ হয়ে যায়। যুথি বলে, কি বললেন?
আপনাদের বিয়ে? হ্যাঁ, ঠিকই শুনছ। একটা কথা বলবো স্যার। বলো। জ্যোতি। আপনাদের কি লাভ ম্যারেজ? না, আমাদের বাবা আর অন্তিকার আব্বু দুজনেই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওনারা এই বিয়েটা ঠিক করেছিলেন। কিন্তু আমার তো মনে হয় বাবা এটা করেনি। আরে, আব্বু চলে যাওয়ার পর মা, মানে তোর মা, মানে আমাদের মা, কথা রাখার জন্য এই বিয়ে ঠিক করে দেন। ও কিন্তু যতদূর জানি তখনকার সেই মেয়েটার নাম তো অন্তিকা ছিল না। হ্যাঁ, ঠিক বলেছিস। আমার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে একটা দুর্ঘটনায় মারা যায়। এরপর মা বাবার ইচ্ছে পূরণ করতে অন্তিকার সঙ্গে আমার বিয়েটা ঠিক করে দেন। ও তাই বল, অন্তিকা এই বিয়েতে রাজি আছে? জানি না ভাই, ও অফিসের বাইরে কখনো আমার সঙ্গে ঠিকভাবে কথা বলে না। আমি ওর কাছে বিয়ের প্রসঙ্গ তুললে ও এড়িয়ে যায়। গাড়ির ভেতর নীরবতা নেমে আসে, সবাই নিজেদের চিন্তায় ডুবে থাকে। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, রাস্তার বাতি ঝাপসা হয়ে যায় জলকণায়। শুভ্র একবার জানালার বাইরে তাকায়, তারপর ধীরে বলে, হয়তো ও সময় চাই ভাইয়া, ও অনেক কিছু দেখেছে, একটু বিশ্বাস পেলে ঠিক মানিয়ে নেবে। আশা করি তাই হবে। গাড়ি ধীরে থেমে যায় এক বড় বাড়ির সামনে। শুভ্র অনেক বছর পর বাড়িতে আসলো। চল, বাড়ি এসে গেছি, তুমিও আসো জ্যোতি। গাড়ি থেকে নামতে নামতে শুভ্র আকাশের দিকে তাকায়, মনে পড়ে অন্তিকার শেষ কথাগুলো। ভালো পথে চললে নিজের সঙ্গে যুদ্ধ জেতা যায়। আর চোখে এক ধরনের শান্তি নেমে আসে, আর জ্যোতির ঠোঁটে ঝরে পড়ে নিঃশব্দ স্বস্তির নিঃশ্বাস। সায়ান আর জ্যোতি দাঁড়িয়ে আছে। সায়ান ডাকে জ্যোতিকে। জ্যোতি বলে, হ্যাঁ চলুন, আসছি। সায়ান চলে যেতেই জ্যোতি শুভ্রর দিকে তাকিয়ে বলে, ভাইয়া, এটা কি হচ্ছে? তুমি যাকে ভালোবেসেছিলে সে এখন তোমার ভাবি হবে? এটা হতে পারে না ভাইয়া। না জ্যোতি, আমি আমার ভাইয়ের বউকে নিজের করতে চাই না। তাছাড়া অন্তিকার মনে কি আছে সেটাও তো আমি জানি না। আচ্ছা, অন্তিকার মনে যদি তোমার জন্য কিছু থাকে তবে তুমি কি ওকে নিজের করে নেবে? তুই কেন এসব কথা বলছিস? এসব হবার নয় জ্যোতি। তার থেকে ভালো সেই মেয়েটাকে খুঁজে বের করা যার সঙ্গে তোমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল। তাকে এখন আমি কোথায় খুঁজবো বল? ওসব এখন বাদ দে, চল ভেতরে যাই। ভেতরে ঢুকতেই শুভ্রর মা এসে শুভ্রকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তুই কেন আমাকে ছেড়ে চলে গেছিলি রে? একবারও কি আমার কথা মনে পড়েনি? সরি মা, তুমি কেঁদো না। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আমার ভুল হয়ে গেছে, আর কোনো দিন হবে না। আজ থেকে তোমার ছোট ছেলে তোমার কাছেই থাকবে। ও, আমি বাদ নাকি? ওটা হচ্ছে না, আমি কিন্তু আদর খাবো। পাগল ছেলে দুটো। ওই মেয়েটাকে? আম্মা, ওর নাম জ্যোতি, আমার বোনের মতো। ও অনাথ। ও আচ্ছা, কি মিষ্টি মেয়ে। ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো মা, আমার কাছে আসো। আজ থেকে তুমি এখানেই থাকবে। থ্যাংক ইউ আন্টি। আন্টি বলছো কেন মা? আম্মু বলবে। তোমাকে আমার ছেলে বোন বলেছে না, তাই তুমি ওকে ভাই আর আমাকে আম্মু বলবে। জ্যোতি শুভ্রর মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই সায়ানের চোখ জ্যোতির উপর পড়ে। সে এক দৃষ্টে তাকিয়ে থাকে জ্যোতির দিকে। সায়ান নিজের মনে বলে, এই মেয়েটার মুখটা কি অপূর্ব মায়াময়, ঠিক যেন আমার সাথীর মতো। কিন্তু এসব আমি ভাবছি কেন? সাথী তো কবি আমাকে ছেড়ে চলে গেছে। ঠিক তখনই সায়ানের ফোন বেজে ওঠে। স্ক্রিনে লেখা অন্তিকা। সে রিসিভ করে। হ্যাঁ অন্তিকা, বলো। স্যার, আপনি কাল একবার অফিসে আসবেন। কেন, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, হেড অফিস থেকে ফোন করেছিল, আপনাকে দেখা করতে বলেছে। ওকে, আমি দেখা করে নেব। ওদের কথার মাঝে জ্যোতি এগিয়ে এসে বলে, স্যার, আপনি অন্তিকার সঙ্গে কথা বলছেন? হ্যাঁ, কেন, কিছু বলবে? হ্যাঁ, ওর কাছে ক্ষমা চাইতে হবে, না জেনে ওকে ভুল বুঝেছিলাম। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। শুভ্র তার মাকে নিয়ে বাইরে একটু হাঁটতে যায়। সে মূলত অন্তিকার সাথে দেখা করতে যায়। অন্তিকা কোথায় আছে সায়ানের থেকে জেনে আসে সে। কিছুটা দূর যেতেই সে দেখতে পায় অন্তিকা একা দাঁড়িয়ে আছে। এদিকে জ্যোতি সিঁড়ি দিয়ে উপরের দিকে যেতে থাকে। সায়ানও নিচে নামে। এমন সময় জ্যোতি হঠাৎ পা পিছলে পড়ে যায়। সায়ান ছুটে এসে তাকে ধরে ফেলে। তাদের চোখে চোখ পড়ে। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে যায়। অন্যদিকে শুভ্র ধীরে ধীরে অন্তিকার কাছে গিয়ে দাঁড়ায়। অন্তিকা। বস আপনি? সরি বস না, আপনি তো বলেছিলেন আপনাকে বস বলতে না। তুমি এভাবে কেন বলছো? তুমি কি আমার উপর রাগ করেছো? স্যার, আমি রাগ করার কে? আমার তো কোনো অধিকারই নেই। এভাবে বলো না প্লিজ। তুমি আমাদের অন্ধকার থেকে আলোয় আনতে চেয়েছিলে, আর আমরাই তোমাকে ভুল বুঝেছি। আই অ্যাম সরি অন্তিকা। না স্যার, আপনি ভুল করছেন। আমি কোনো পথের দিশারি নই যে আপনার পথ দেখাবো। তুমি জানো না অন্তিকা, তোমার কারণে আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি না থাকলে আমি হয়তো এখনো
সেই অন্ধকারেই ঘুরে বেড়াতাম। শুভ্র, এইসব কথা এখন না বলাই ভালো, কাজ অনেক বাকি আছে। তুমি শুধু কাজের কথা বলো, কিন্তু নিজের কথা একবারও বলো না। নিজের কথা বলার সময় কইছ, আমি আমার দায়িত্বটুকু পালন করলেই শান্তি পাই। কিন্তু মানুষ তো মেশিন না, দায়িত্বের পেছনে একটা হৃদয়ও থাকে। হয়তো ঠিকই বলছো, কিন্তু সেই হৃদয় বহু আগে ক্লান্ত হয়ে গেছে। অন্দিকে, আসলে আমার ভিতরে অনেক কষ্ট জমে আছে। আমার বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিল। আমি যখন ছোট তখন বাবা এসেছিল এই শহরে তখন ক্রাইম বেড়ে যায়। এমপি থেকে শুরু করে পুলিশ কমিশনার, চেয়ারম্যান, ম্যাজিস্ট্রেট সবাই ক্রাইম করে। ড্রাগস সহ বিভিন্ন খুন, চাঁদাবাজি, ট্যাক্স নেওয়া, নারী কেলেঙ্কারি নিয়ে দিব্যি তারা ঘুরে বেড়াচ্ছিল। আমার বাবা সেসবে বাধা দেয়। ওরা আমার বাবাকে সবার সামনে রাস্তায় ফেলে খুন করে। বিচারের জন্য অনেক দূর ছুটেছিলাম, কিছু হয়নি। সেদিনের ওই ছোট্ট ছেলেটা 4 জনকে খুন করে। তারপর থেকেই আমি আন্ডারওয়ার্ল্ডে যুক্ত হই। এভাবেই আমার গ্যাং শুরু। ভালো হবার চিন্তা মাথায় আসলে চোখে পড়তো নেতাদের খারাপ দিক। পারতাম না ভালো হতে। শুভ্র কিছুক্ষণ চুপ থাকে। অন্তিকা চুপচাপ শুনছে শুভ্রের কথা। দূরে সূর্য ডুবে যাচ্ছে, হালকা বাতাসে অন্তিকার চুল উড়ছে। শুভ্র নরম কণ্ঠে বলে, অন্তিকা, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু একটা কথা জানি, তুমি যদি কখনো একা হয়ে পড়ো আমি থাকবো। আপনি আমার জীবনে যতটা দেরি করে এসেছেন হয়তো ততটাই প্রয়োজন ছিল। তবে এখন আমার থাকা মানেই দায়িত্ব, ভালোবাসা নয়। দায়িত্ব আর ভালোবাসার মাঝের পার্থক্য অনেক সময় মানুষই বানিয়ে রাখে। তুমি চাইলে সেটা মুছে ফেলতে পারো। তাছাড়া আমি তোমাকে ভুল বুঝেছি, সেটা বোঝার চেষ্টা করো। তা এই ভুল ভাঙলো কি করেছে? সায়ন ভাই সব খুলে বলেছে। শায়ন ভাই মানে? তোমার অফিসের বস সায়ন আমার বড় ভাই। ও আমাকে সঠিক পথে আনতে তোমাকেই ওইখানে পাঠিয়েছিল। বাহ, ভাই ভাই এক হওয়ার জন্য আমায় বেছে নিলেন। আমি স্যারকে ছাড়বো না। তুমি প্লিজ ভাইয়াকে ভুল বুঝো না। তার উপর কয়েকদিন পর তোমার আর ভাইয়ার বিয়ে। ও, তাহলে সব জেনে গেছেন আপনি? শুধু আমার মনের খবর কেউ রাখলো না। মানে কি বলতে চাও তুমি? আপনি যান এখান থেকে। না, আমি যাব না। আগে বলো তোমার কি হয়েছে? এই বিয়েতে আমার কোনো ইচ্ছে নেই শুভ্র। শুধুমাত্র সাথীর কথা ভেবে রাজি হয়েছিলাম। সব ঠিকঠাকই ছিল, আমি কোনোভাবে মেনে নিয়েছিলাম শায়ন স্যারকে। কিন্তু তুমি কেন এলে আমার জীবনে? আমার জীবনটা কেন এমন জটিল করে দিলে? এখন আমি কি করব? মানে তুমিও কি আমাকে ভালোবাসো? এর মানে তুমিও আমায়? এ কি বিপদে ফেললে আল্লাহ! এখন আমরা দুজন দুজনকে ভালোবেসেও এক হতে পারছি না। নিয়তির লেখা শুভ্র, আমাদের মানতে হবে। তুমি ফিরে যাও। আচ্ছা, আমরা একটা শেষ চেষ্টা করতে পারি না? শেষ চেষ্টা? কি করতে চাও তুমি? দেখো, তোমার বোন সাথীকে তো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু যদি আমরা জ্যোতিকে ভাইয়ার সঙ্গে জুড়ে দেই। কি বলছো? আমাদের সুখের জন্য তুমি জ্যোতিকে কেন বলে দিতে চাও? না, তেমন না। ভাবছিলাম ভাইয়া আর জ্যোতির মধ্যে যদি সম্পর্ক তৈরি হয়, ওরা যদি একে অপরকে পছন্দ করে, তাহলে হয়তো সব সহজ হয়ে যাবে। ওদের মধ্যে কি ভালোবাসা হবে বলে মনে করো? আমাদের মধ্যে হয়েছে। আমরা কি কখনো ভাবছিলাম একবার চেষ্টা করি না, তারপর যা নসিবে থাকে তা মেনে নেব? ঠিক আছে, তবে তাই হোক। এখন যাই, কাজ আছে। অন্যদিকে সায়ান জুথিকে ধরে আছে। সায়ান না থাকলে জুথি নিচে পড়ে যেত। জুথিকে ধরে বলছে, দেখে চলবে না, এক্ষুনি তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সরি স্যার, বুঝতে পারিনি, ধন্যবাদ। ঠিক আছে, এখন ভেতরে চলো। আচ্ছা ঠিক আছে, চলুন। ওরা দুজন চলে যায়। পরের দিন ডাইনিং টেবিলে জুথি বসে আছে। তখন সায়ান এসে বলে, জুথি, আমার আম্মাকে দেখছো? স্যার, আমার শুভ্র ভাইয়ার সঙ্গে কোথায় যেন গেছেন। ও আচ্ছা, আমার একটু উপকার করবে জুথি? হ্যাঁ স্যার, বলুন না কি করতে হবে। দেখো, আমার সব জিনিস সাধারণত আম্মাই গুছিয়ে রাখেন, কিন্তু আজ কিছুই খুঁজে পাচ্ছি না। তুমি কি একটু সাহায্য করবে? ঠিক আছে, চলুন দেখি। জুথি ঘরে গিয়ে সায়নের জিনিস খুঁজতে থাকে। এদিকে শুভ্র তার মায়ের সঙ্গে বসে আছে বাহিরে। শুভ্র বলে, আম্মি, তুমি এত সকালে এখানে কেন? দরকার ছিল তাই এসেছি। তোর ভাইয়ের শ্বশুরবাড়ি যাব, ওনাদের জন্য কিছু উপহার নিতে হবে। আর অন্তিকার জন্য একটা আংটি বানাতে দিয়েছিলাম, সেটা আনতে এসেছি। কি, ভাইয়ার শ্বশুরবাড়ি যাবে? কিন্তু হঠাৎ কেন? হঠাৎ নয়, ওনারা আগে থেকেই বলেছেন। সে না হয় বুঝলাম, কিন্তু এত সকালে যাওয়ার কি দরকার? সময় নিয়ে যেতে পারতে। যাওয়ার সময় নিতে পারবো না রে,
ওনারা দোকান বন্ধ রেখে কয়েকদিনের জন্য ঘুরতে যাচ্ছেন, তাই দেরি হলে দেখা হবে না, এখনই ডাক দিয়েছেন। শুভ্র চুপ হয়ে যায়, মনে মনে ভাবে। মা অন্তিকার বাড়ি যাচ্ছে, এখন কি করব আমি? কিভাবে এই বিয়েটা আটকাবো? ভাইয়ার সঙ্গে জ্যোতির সম্পর্ক গড়াতে চেয়েছিলাম, কিন্তু কিছুই পারলাম না। শুভ্রর মা তাকে ডাকে। কি ভাবছিস রে? হয়ে গেছে, এখন বাড়ি চল। শুভ্র মাথা নিচু করে থাকে, কিন্তু চোখের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। বাইরে তখন বিকেলের আলো। শুভ্র দাঁড়িয়ে, দূরে অন্তিকা চলে যাচ্ছে। গাড়ি জানালার ফাঁক দিয়ে একবার তাকাই শুভ্রর দিকে। দুই চোখের দৃষ্টি মিলেই যেন হাজারো অজানা কথা বলা হয়ে যায়। নিজের মনে শুভ্র বলে, শেষ চেষ্টা করেও পারলাম না, কিন্তু ভালোবাসা হারিয়ে যায় না, শুধু সময়ের হাতে পথ বদলায়। অন্তিকার মুখে বিষণ্ণ হাসি। সে মনে মনে বলে, ভালোবাসা হয়তো আমাদের পক্ষে না, কিন্তু এই অনুভূতি আমায় বাঁচিয়ে রাখবে। এদিকে ঘরে জ্যোতি সায়নের কোটটা গুছিয়ে দিতে দিতে বলে, স্যার, আপনি সবসময় এত তাড়াহুড়ো করেন কেন? একটু ধীরে কাজ করলে জিনিস হারাতেন না। ঠিক বলছো তো, তাড়াহুড়া করে জীবনটা এত জটিল করে ফেলছি। সবাই তো জটিলতা নিয়েই বাঁচে স্যার, শুধু কেউ কেউ সেটা বুঝতে দেয় না। সায়ন একটু থেমে জ্যোতির দিকে তাকায়, চোখে মায়া, কণ্ঠে কোমলতা নিয়ে বলে, তুমি অনেক পরিণতির কথা বলো জ্যোতি, তোমার মতো কেউ হয়তো এই ঘরটা শান্তি এনে দিতে পারবে। জ্যোতি লজ্জায় মাথা নিচু করে। বাইরে হালকা বাতাস বইছে। শুভ্র জানালার পাশে দাঁড়িয়ে সব দেখছে। নিজের মনে বলে, হয়তো এই শুরুটাই আমাদের শেষ আশা। জ্যোতি তখনও সায়নের ঘরে সায়নের জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে। বই, ফাইল, টাই সব ঠিকঠাক করে দিচ্ছিল। হঠাৎই এক কোণ থেকে একটা আরশোলা উড়ে আসে। জ্যোতি চমকে লাফিয়ে ওঠে, সরাসরি সায়নের উপর পড়ে যায়। সাবধানে। দুজনেই বিছানার উপর পড়ে গেছে। মুহূর্তের জন্য সময় থেমে যায়। জ্যোতির মুখের কিছুটা চুল সায়নের মুখে এসে পড়ে। সায়ন স্থির তাকিয়ে থাকে। সায়ন নিজের মনে ভাবে, জ্যোতিকে দেখলে কেন মনে হয় আমি ওকে বহুদিন ধরে চিনি? কেন ওর প্রতি আমি দুর্বল হয়ে পড়ছি? অন্যদিকে জ্যোতির চোখে এক অদ্ভুত অনুভব এসে জমা হয়। সেও মনে মনে বলে, ওনাকে আমার এত আপন মনে হয় কেন? উনি তো অন্তিকাকে বিয়ে করছে। আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু কেন বুকের ভেতরটা ভারী হয়ে আসছে? হঠাৎ সায়ন বলে ওঠে, জ্যোতি উঠো, আমার হাতে লাগছে। সরি স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছি, এখন উঠো। হ্যাঁ স্যার, সরি। ঠিক তখনই নিচ থেকে ডাক আসে, সায়ন, সায়ন, কোথায় তুই? আসছি আম্মি। সায়ন নিচে নেমে আসে। তার মা দাঁড়িয়ে আছে। সায়ন বলে, কোথায় গিয়েছিলে তোমরা? একটু সোনার দোকানে গিয়েছিলাম, কিন্তু আমি তো তোর কোনো জিনিস গুছিয়ে রেখে যাইনি। তুই রেডি হলি কিভাবে? জ্যোতিকে বলছিলাম, ওই সব করে দিয়েছে। আরে তুই কবে বড় হবি বাবা? দুদিন পর বিয়ে, অথচ নিজের কাজ নিজে করতে শিখলি না। এখন তুমি করো, বিয়ের পর আমার বউ করবে। তাই নাকি? নিজের কাজ নিজে করতে শেখা এটা কোনো গৌরবের কথা নয়? যদি এক পাশে দাঁড়িয়ে চুপচাপ শুনছে, নিজের মনে ভাবছে, যদি আমি ওনার সব কাজ করতে পারতাম। সায়ানের মা বলে, আচ্ছা ওসব বাদ দে, আজ কিন্তু অন্তিকার বাসায় যাওয়ার আছে, ভুলে যাসনি তো? আজ আমার তো মনে নেই, আজ আমার একটা মিটিং আছে আম্মি, এখনই যেতে হবে। আমি কিছু শুনবো না, মিটিং পরে হবে। ঠিক সময়ে অন্তিকার বাসায় যাবি। শুভ্র, তুইও রেডি হয়ে নে। এই বলে শুভ্রর মা ঘর থেকে বেরিয়ে যায়। সায়ন অফিসের পথে রওনা হয়। জ্যোতি তখন সায়নের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, কিরে জ্যোতি, ভাইয়ার দিকে তাকিয়ে কি ভাবছিস? ভাইয়া কি তোর ভালো লাগে নাকি? ভাইয়া, তুমি কি যে বলো না, আমি বুঝেছি। তুমি অন্তিকাকে ভালোবাসো বলে আমাকে তোমার ভাইয়ার সঙ্গে জড়াতে চাইছো। বুঝলি কেমন করে? তোমার মুখে লেখা আছে, কিন্তু ওসব মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমার ভাইয়া অন্তিকাকে ভালোবাসে, আর কদিন পরই ওদের বিয়ে। কে বললো ভাইয়া অন্তিকাকে ভালোবাসে? ভাইয়া আজও সাথীকেই ভালোবাসে। তবে অন্তিকাকে বিয়ে করছে কেন? সাথীর জন্য অপেক্ষা করলেই তো পারতো। পাগলি বোন আমার, ভাইয়া শুধু আব্বুর কথা রাখতে এই বিয়েতে রাজি হয়েছে। যদি কিছু বলতে যাবে এমন সময় শুভ্রর মা ঘরে ঢোকে। তিনি বলে, তোরা দুইজন একসাথে দাঁড়িয়ে কি কথা বলছিস? ভাইয়ার কথা বলছিলাম আম্মি। আচ্ছা, গল্প পরে করিস, এখন গিয়ে দুজনে রেডি হয়ে নেই। তোর অন্তিকা মা ফোন করে বলেছে তাড়াতাড়ি ডাকছে। ওকে আম্মি, আমরা রেডি হচ্ছি। জ্যোতি নিজের ঘরে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে গহনা পরছে, চুল গোছাচ্ছে। ঠিক তখনই শুভ্রের মা ডাক দেয়, জ্যোতি, নিচে আয় মা,
সময় হয়ে যাচ্ছে। যুথি রেডি হয়ে নিচে আসে। শুভ্র, যুথি আর শুভ্রর মা সবাই মিলে অন্তিকার বাড়ির দিকে রওনা হয়। অন্তিকার বাড়িতে পৌঁছে যুথি অবাক হয়ে যায়। ঘরে ঢুকেই তার চোখ যায় এক নারীর দিকে। অন্তিকার মা সেই নারীও স্থির চোখে তাকিয়ে আছে যুথির দিকে। কি ভাবছো ভাবি? হ্যাঁ, না তেমন কিছু না। এই মেয়েটাকে দেখলে কেন জানি খুব আপন মনে হচ্ছে। ওর নাম জ্যোতি, মেয়েটা অনাথ। শুভ্র ওকে নিয়ে এসেছে। এই যে আমার ছোট ছেলে শুভ্র। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? অন্তিকা তখন ভেতর থেকে এসে মৃদু হাসি দেয়, কিন্তু চোখের কোণে লুকানো এক কষ্ট যেন স্পষ্ট হয়ে ওঠে। তাদেরকে দেখে সে বলে, শুভ্র, যুথি, তোমরা এসেছো, খুব ভালো লাগছে। আমাকে দেখেও আমারও ভালো লাগছে। শুভ্র আর অন্তিকা দুজনের চোখ মিলে যায় এক মুহূর্তের জন্য। শুভ্র বুঝতে পারে এই হাসির পেছনে অনেক না বলা কথা লুকিয়ে আছে। শুভ্র মনে মনে ভাবে, অন্তিকা, তুমি যতটা শক্ত হয়ে দাঁড়িয়ে আছো ভিতরে ততটাই ভেঙে যাচ্ছ। কিন্তু আমি এখন কিছুই করতে পারবো না যতক্ষণ না ভাইয়া নিজের মনের কথা শোনে। অন্যদিকে অন্তিকার মনে প্রতিধ্বনিত হয়, শুভ্র, তুমি কেন আমার জীবনে এলে? আমি তো সব মেনে নিয়েছিলাম। এখন শুধু ভয় হচ্ছে কেন একদিন এই মন ভেঙে যাবে কিনা। দুজনে নীরবতা যেন সব কথা বলে দেয়। আর সেদিকেই দাঁড়িয়ে যুথি তাকিয়ে থাকে। মনে মনে সেও ভাবে, এ কেমন জটিলতা! ভালোবাসার গল্পে জড়িয়ে পড়লাম আমরা সবাই, কেউ কাউকে পেতে পারছে না, তবু সবাই হার মানতে পারছে না। দূরে মৃদু বৃষ্টির শব্দ আর নীরব দৃষ্টির ভেতর দিয়ে সময় ধীরে ধীরে গলে যাচ্ছে। যুথি সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে, কিন্তু তার মনে যেন অদ্ভুত এক ঘূর্ণি। মাথার ভেতর বহু প্রশ্ন, বহু অনুভব একসাথে ঘুরপাক খেতে থাকে। হঠাৎ তার চোখ ঝাপসা হয়ে আসে, মাথা ঘুরে যায়, আর মুহূর্তেই সে সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। ঠিক তখনই সায়ন ভেতরে ঢুকছিল। এক ছুটে সে যুথির দিকে এগিয়ে যায়, তাকে বুকে তুলে নেয়, মেঝেতে বসে পড়ে। যুথির মাথাটা নিজের কোলে তুলে ধরে। যুথি, চোখ খুলো। যুথি, প্লিজ চোখ খুলো। শব্দ শুনে অন্তিকা আর শুভ্র নিচে নেমে আসে। দৃশ্যটা দেখে তারা হতবাক। যুথি অচেতন আর সায়নের কোলে মাথা রাখা। যুথি, কি হলো তোর? চোখ খোল যুথি। ভাইয়া, দেরি করিস না, ওকে হাসপাতালে নিয়ে চল। শান বাবা, ওকে সোফায় শুইয়ে দে। আমি ডাক্তারকে ফোন করছি, উনি এসে দেখবেন। ওকে আন্টি, তাই করুন। মাথা ফেটে গেছে। অন্তিকা, তুই ওর মাথায় কিছু দিয়ে ধর, রক্ত যেন না বের হয়। হ্যাঁ মা, ধরছি, কিন্তু ও পড়ে গেল কেমন করে? কিছু বুঝতে পারছি না। হায় আল্লাহ, মেয়েটা আমার বাসায় এসে কি হয়ে গেল। যুথি, ঠিক আছিস তুই? চোখ খোল। অন্তিকা, তুই ওকে চিনিস? হ্যাঁ মা, ও আমার বন্ধু। ঠিক তখনই ডাক্তার আসে। সবাই সরে দাঁড়ায়। ডাক্তার পরীক্ষা করে বলে, জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাবে না। সময়ের প্রতিটি সেকেন্ড যেন ভারী হয়ে ওঠে। প্রায় 30 মিনিট পর যুথির চোখ কেঁপে ওঠে, ধীরে ধীরে খুলে যায়। যুথি, ঠিক আছিস তুই? আমি কোথায় অন্তিকা? তুই আমার বাসায়। তুই এখন ঠিক আছিস তো? হ্যাঁ, ঠিক আছে। যুথি উঠতে গেলে অন্তিকার মা বলে উঠেন, আরে আরে, কি করছো? এখন বিশ্রাম নাও মা। যুথি তার মুখের দিকে তাকায়। হঠাৎ এক ঝলকে স্মৃতি যেন ফিরে আসে। সে বলে, মা, তোমরা কোথায় ছিলে এতদিন? কি বলছো মা? তুমি আমাকে মা বলছো কেন? মা, তুমি আমাকে যুথি বলছো কেন? আমি তোমার মেয়ের সাথী, এর মানে অন্তিকা আমার যমজ বোন। কি বলছিস তুই? আমার মেয়ের সাথী? তুই সত্যি বলছিস? হ্যাঁ মা, আমি তোমার সাথী। সত্যি আমার বোন সাথী? তুই কোথায় ছিলি এত বছর? সেদিন ড্রাইভার আঙ্কেলের সঙ্গে খেলনা কিনতে যাচ্ছিলাম, হঠাৎ উল্টো দিক থেকে একটা ট্রাক এসে ধাক্কা মারে। তারপর কিছুই মনে ছিল না। জ্ঞান ফিরলে দেখি হসপিটালে। সেখান থেকে এক আঙ্কেল আমাকে নিজের কাছে নিয়ে যায়। আমি সব ভুলে গিয়েছিলাম। উনি আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। মনে পড়ে অন্তিকার মায়ের সব। অন্তিকার মা যুথি যখন 4 বছর বয়স, তখন দুজনেই বাজারে যায়। সেখানে যুথি হারিয়ে যায়, আর সে সময় শুভ্রের বাবা তাকে খুঁজে পায়। কিন্তু শুভ্রের বাবা তার কয়েকদিন পরই মারা যায়। যুথি শুভ্রের সাথে থাকে। অন্তিকার মা বলে, তুই যদি সায়নের আব্বুর কাছে ছিলি, উনি আমাদের বলেননি কেন? ঠিক বলছো ভাবি, উনি সাথীর কথা আমাদের কেন বলেনি? এটা তো আঙ্কেল ভালো বলতে পারতেন, কিন্তু এখন তো উনি নেই। আমি বলতে পারবো। তুই কিভাবে জানবি? মৃত্যুর আগে আব্বু আমায় সব বলে গিয়েছিলেন। কি বলেছিলেন তোমার আব্বু? আন্টি, আব্বু বলেছিলেন সাথীর জীবন বিপদের মুখে, কেউ তাকে মারতে চায়। কি বলছো? সাথীকে কে মারতে চায়? সেটা আমি জানি না,
তবে আব্বু বলেছিলেন সাথীকে সেলফ ডিফেন্স শেখানো দরকার, যাতে বিপদে নিজেকে রক্ষা করতে পারে। আমার যতদূর মনে হয় আপনাদেরই কেউ সাথীকে শেষ করতে চেয়েছিল। নিজের লোক? কি বলছো শুভ্র? আব্বু ইঙ্গিত দিয়েছিলেন তেমন কিছু। সবাই স্তব্ধ। মুহূর্তের মধ্যে নীরবতা নেমে আসে। তারপর অন্তিকার মা মৃদু কণ্ঠে বলেন, যাই হোক, আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় সুখের খবর। ভাবি, এখন কি হবে? অন্তিকার সঙ্গে সায়নের বিয়ের কথা ছিল, এখন যখন সাথী ফিরে এসেছে সবকিছু কি বদলে যাবে? হ্যাঁ ভাবি, উনি তো সাথীকে তার বড় ছেলের জন্যই পছন্দ করেছেন। এখন সাথী ফিরে এসেছে, সুতরাং সাথী হবে আমাদের বড় বউ। সবাই তাকিয়ে থাকে যুথির দিকে। সে চুপ করে আছে কিছুক্ষণ, তারপর চোখ নামিয়ে বলে, না আন্টি, আমি সায়ন স্যারকে বিয়ে করতে পারবো না, উনি তো আমায় ভুলে গেছেন। না সাথী, আমি তোমাকে ভুলিনি। আপনি যদি সত্যি আমাকে মনে রাখতেন তবে অন্তিকাকে বিয়ে করতে চাইতেন কেন? সাথী, আমি যা করছি সবটাই আব্বু ও আঙ্কেলের ইচ্ছা রক্ষায় করছি। ঠিক আছে, আপনি আপনার আব্বুর ইচ্ছে রাখুন, অন্তিকাকে বিয়ে করুন। সাথী, এসব কি বলছিস তুই? সব জানার পরও? আমাকে ক্ষমা করে দিও ভাইয়া, আমার কিছু করার নেই। যদি তাই হয় তবে আমি নিজেই মাকে বলবো তোমার আর অন্তিকার বিয়ে দিক। তবুও তুমি আমায় বা তোমার ভাইয়াকে বিয়ে করতে বলো না। এই বলে যুথি মুখ ফিরিয়ে নেয়। অন্তিকার চোখে জল চলে আসে। সায়ন এক পা এগোয়, কিন্তু থেমে যায়। শুভ্রর চোখেও যন্ত্রণা। অন্তিকার মা আস্তে বলে ওঠেন, নিয়তি যা লিখে রেখেছে তা কেউ পাল্টাতে পারে না। ঘরে নেমে আসে এক গভীর নীরবতা। সবাই জানে আজ যে সত্যটা প্রকাশ পেল তারপর আর আগের মতো কিছুই থাকবে না। বাড়ির ভিতর সবাই একত্র। এক মুহূর্তে উত্তেজনা, পরের মুহূর্তে নীরবতা। মানে কি বলতে চাইছিস? অন্তিকা আর শুভ্র? হ্যাঁ মা, শুভ্র ভাই অন্তিকাকে ভালোবাসে আর অন্তিকা হয়তো ভাইয়াকে ভালোবাসে। অন্তিকা, জ্যোতি যা বলছে সেটা কি সত্যি? তুইও কি শুভ্রকে পছন্দ করিস? মা, তুমি আমার কথা ছেড়ে দাও। তুমি বরং জ্যোতিকে রাজি করো সায়ন ভাইকে বিয়ে করার জন্য। আমি এই বিয়ে করতে চাইনি, শুধু তোমাদের কথা ভেবে রাজি হয়েছিলাম। আর যখন ও ফিরে এসেছে তখন আমি সায়ন ভাইকে বিয়ে করতে পারবো না। মা, তুমি অন্তিকাকে বিয়ে দিয়ে দাও শুভ্র ভাইয়ার সঙ্গে, ওরা একে অপরের জন্য উপযুক্ত। আমি অন্তিকাকে বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্তে। তোর আবার কি সত্য রে? যুথি যদি ভাইয়াকে মানে সায়ন ভাইয়াকে বিয়ে করে তবে আমি অন্তিকাকে বিয়ে করব। এটা সম্ভব না শুভ্র, আমি ভাইয়াকে বিয়ে করব না। তাহলে আমি অন্তিকাকে বিয়ে করব না। কিন্তু তুমি তো অন্তিকাকে ভালোবাসো, তবে কেন এমন করে বলছো? হ্যাঁ, আমি অন্তিকাকে ভালোবাসি, অন্তিকাও আমাকে ভালোবাসে, কিন্তু এই বিয়ে তখনই সম্ভব যখন তুমি ভাইয়াকে বিয়ে করতে রাজি হবে। না থাক শুভ্র, ও যখন চাইছে না তখন ওকে জোর করিস না। না ভাইয়া, আমি কিছু জানি না। বিয়ে যদি হয় তবে 4 জনের একসঙ্গে হবে, না হলে একজনেরও হবে না। সবাই নিঃশব্দ হয়ে যায়। যদি মাথা নিচু করে বসে থাকে। কিছুক্ষণ পর নিজের মনে মনে ভাবে, তারপর বলে, আমার জন্য ওরা কেন শাস্তি পাবে? ঠিক আছে, অন্তিকার জন্য এই ত্যাগটাই করলাম। অন্তিকা তো আমার বোন, ওর সুখের জন্য এই কষ্টটুকু নিতে পারি। জ্যোতিমা, তুমি আর না করো না। তার উপর তোমার আঙ্কেলের কথাটাও ভাবো, উনিও তো চেয়েছেন তুমি আমার ছেলের বউ হও। ঠিক আছে আন্টি, আমি স্যারকে মানে শায়ন ভাইয়াকে বিয়ে করব। এই তো, এখন মনটা শান্ত হলো। ভাবি, এবার তো জ্যোতিও রাজি হয়ে গেল। এখন আমার 2 মেয়েই তোমার বাড়ির বউ হয়ে যাবে। হ্যাঁ ভাবি, আর আমরাও 2 ছেলে 2 মেয়ে। এখন থেকে আমরা এক পরিবার। ভাবি, আপনারা কি হবেন? আমার কথা ভাববেন না। অন্তিকার আব্বু বলেছেন মেয়ে দুটোর বিয়ের পর উনি আমাকে নিজের কাছে রাখবেন। আচ্ছা, তাই বলুন। তাহলে সবকিছুই ঠিকঠাক ভাবে হলো। কয়েক মাস পর দিন। আজ সায়ন ও যুথির বিয়ে, সঙ্গে শুভ্র আর অন্তিকারও বিয়ে। শুভ্র ও অন্তিকা দুজনেই খুব খুশি, কিন্তু যুথির মুখে কোনো হাসি নেই। ওর চোখে একরাশ বেদনা, নিঃশব্দ ত্যাগের ছাপ। বিয়ের সব আয়োজন শেষ। সাজসজ্জায় বাড়ি ভরে গেছে। শুভ্র ফোন করে অন্তিকাকে। হাই, কি করছো জান? তোমার অপেক্ষা করছি, তুমি আসছো না কেন? আমি যত দ্রুত সম্ভব চলে আসছি। তুমি কিন্তু আজ সাজবে অনেক, খুব সুন্দর লাগবে আজ। আর তুমি আমার চোখের সবচেয়ে সুন্দর জামাই। আচ্ছা বলো তো, শায়ন ভাইয়া কি জ্যোতিকে বিয়ে করার জন্য এক্সাইটেড? ভাইয়া খুব খুশি, এত বছর পর তার মনের মানুষকে পেতে যাচ্ছে। এটা ভেবে আমারও ভালো লাগছে। আমারও তাই মনে হচ্ছে। সব ঠিকঠাক হোক,
এই দোয়া করি। শুভ্র ও সায়ন দুই ভাই এসে পৌঁছায় অন্তিকার বাড়িতে। বিয়ের কাজ সম্পন্ন হয় জাঁকজমকের সঙ্গে। শুভ্র ও অন্তিকার চোখে সুখের ঝিলিক, সায়ন ও জ্যোতির মুখে নিঃশব্দ অস্বস্তি। বিয়ের পর দুই নবদম্পতি বাড়ি ফিরে আসে। অন্তিকা ও জ্যোতি বসার ঘরে বসে আছে, শুভ্র ও সায়ন পাশে দাঁড়িয়ে। সায়ন জ্যোতির পাশে বসে হাতটা ধরতে যাবে এমন সময় জ্যোতি হঠাৎ বলে ওঠে, দাঁড়ান মিস্টার সায়ন, আপনি আমাকে ছুবেন না। আজ থেকে আপনি আমার থেকে দূরে থাকবেন। এসব তুমি কি বলছো জুথি? আমি ঠিকই বলছি, আমি আপনাকে বিয়ে করেছি শুধু শুভ্র অন্তিকার জন্য। জুথি, তুমি কখনো আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আর একটা কথা মনে রাখবেন, শুভ্র অন্তিকা বা মা কেউ যেন না জানে যে আমি আপনাকে মেনে নেইনি। আর হ্যাঁ, আপনার মুখে সাথীর নামটা যেন না শুনি আর। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। আমি তোমাকে কোনো কষ্টই দেব না। আমি ঘুমাতে যাচ্ছি, আপনি আপনার বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাবো। তুমি বিছানায় ঘুমাও জুথি, আমি সোফায় ঘুমাবো। না, আপনি নিজের জায়গায় ঘুমান। জ্যোতি গিয়ে সোফায় শুয়ে পড়ে। সায়নও চুপচাপ অন্য সোফায় বসে পড়ে। দুজনের মাঝে অদৃশ্য দেয়াল। অন্যদিকে শুভ্র নিজের ঘরে এসে অন্তিকার পাশে বসে। জান, আজ তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। তাই নাকি? আমার জামাইকেও কিন্তু দারুণ লাগছে। আচ্ছা, জ্যোতি কি ভাইয়াকে মেনে নেবে বলে তোমার মনে হয়? আশা করি তাই হবে। ওর মনে এখনো হয়তো দোটানা আছে, কিন্তু সময়ই সব ঠিক করে দেবে। ঠিক বলেছ, ওরা সুখী না হলে আমাদের সব চেষ্টা বৃথা হয়ে যাবে। হ্যাঁ শুভ্র, আমি চাই সবাই সুখী হোক। পরের দিন সকালে অন্তিকা ঘুম থেকে উঠে নিচে নামে। রান্নাঘর থেকে হাসির শব্দ আসছে। গিয়ে দেখে শুভ্রর মা ও জ্যোতি রান্না করতে করতে গল্প করছে। আমি জ্যোতি, তোমরা দুজন গল্প করছো আর আমাকে ডাকোনি কেন? তুমি ঘুমাচ্ছিলে মা, তাই ডাকিনি। হ্যাঁ, কি বলছো আমি? আজ আমার এ বাড়িতে প্রথম সকাল, আমায় ডাকবে না? দেখো আমি তোমার ছোট বৌমা হিংসে করছে। করবই তো। তুই একা আম্মির আদর পাবি সেটা তো আর হতে পারে না। হয়েছে হয়েছে, আর রাগ করিও না। আয় আমার কাছে আয়, তোকে আদর করব। তোরা দুজনেই আমার মেয়ে, আমার আনন্দ তোরা দুজনেই। আমার সুইট আম্মি। অন্তিকা হেসে মাকে জড়িয়ে ধরে। সবাই হাসতে থাকে। পরিবেশে মিশে যায় এক উষ্ণ পারিবারিক ভালোবাসা। তবে অন্তরের গভীরে এখনো এক অসমাপ্ত গল্প রয়ে যায় জ্যোতি ও সায়নের, যাদের ভালোবাসা এখনো অপেক্ষায় আছে বোঝাপড়ার এক নতুন ভোরের জন্য। সকালটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। শুভ্রর মা রান্নাঘরে ব্যস্ত। টেবিলে নাস্তার আয়োজন চলছে। এমন সময় সিঁড়ি বেয়ে নেমে আসে অন্তিকা। পরনে হালকা নীল শাড়ি, চোখে ঘুমের ছাপ, তবে মুখে মিষ্টি হাসি। আমার সুইট মা। এই সকাল সকাল মিষ্টি কথা কেন বলছিস মা? কিছু চাই নাকি? না মা, তোমার হাসিটা চাই, সারাদিন যেন এমনই থাকে। এই সময় ঘরে প্রবেশ করে শুভ্র ও সায়ন। শুভ্রকে দেখে অন্তিকার মুখে খুশির ছাপ, কিন্তু সায়নকে দেখে জ্যোতি হঠাৎ চুপ হয়ে যায়। কিছু না বলে নিজেকে কাজে ব্যস্ত দেখাতে থাকে। খাবার টেবিলে বসলে জ্যোতির আর উপায় থাকে না, সায়নকে খাবার দিতে হয়। আপনাকে রুটি দেব নাকি ফল দেব? আমি ফল খাবো। অন্তিকা, তোমার সঙ্গে কিছু কথা ছিল, একটু আমার রুমে আসবে? ভাইয়া এখানে বলুন না। না, অফিসের ব্যাপারে এখানে বলা যাবে না। ওকে স্যার, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। ওকে আম্মি, আমাকে অফিসে যেতে হবে। অফিসে যাবে মানে কি? তুই তো ছুটি নিয়েছিলি। পুলিশের কাজে ছুটি কই আম্মি? আমি যাই, রেডি হতে হবে। অন্তিকা তুমি এসো। ওকে স্যার, আসছি। তুমি আবার স্যার বলছো কেন? ডিউটিতে তো ভাইয়া বলা যায় না, তাই স্যার বলি। আমার কোনো প্রবলেম নেই, তুমি ভাইয়া বলতে পারো। না অফিসে স্যার, বাড়িতে ভাইয়া ঠিক আছে এটাই। ওকে, তুমি যেমন চাও বলতে পারো। এখন তাড়াতাড়ি এসো। অন্তিকা উঠে যায়। জ্যোতি চুপচাপ সবকিছু দেখছে। শুভ্র জ্যোতির দিকে তাকিয়ে বলে, একটা কথা বলবো? বলো ভাইয়া। তুমি ভাইয়াকে মেনে নিয়েছো তো? শুভ্রর কথায় জ্যোতি থেমে যায়, চোখ নামিয়ে নেয়, কিছু বলে না। তখনই উপর থেকে অন্তিকা শুভ্রকে ডাকে। শুভ্র একটু আসবে? শুভ্র উঠে উপরে যায়। অন্তিকার সামনে এসে বলে, কি হলো তোমাদের আলোচনায়? আমাকে ডাকলে কেন? আমি না স্যার, তোমায় ডাকলো। কি হয়েছে ভাইয়া? জ্যোতিকে যে মারতে চেয়েছিল তাকে খুঁজে বের করতে চাই। তুই যতটা জানিস আমাকে বল, বাকিটা আমি বের করব। ওকে ভাইয়া, তোমার যখন দরকার পড়বে আমাকে জানিও, আমি সাহায্য করব। শুভ্র চলে যায়। কিছুক্ষণ পর জ্যোতি আসে। সায়ন তখন রেডি হতে গিয়ে সব খুঁজে পাচ্ছে না। হঠাৎ বিরক্ত হয়ে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। জ্যোতি গিয়ে ধীরে ধীরে সব গুছিয়ে দেয়। সায়ন কোনো কথা না বলে পোশাক পরে অফিসে চলে যায়।
যুথি একা বসে ভাবে। আমি তো একদিন চেয়েছিলাম ওর সবকিছু গুছিয়ে দিতে, তবে আজ কেন সে আনন্দটা পাচ্ছি না? কেন আমি ওকে ক্ষমা করতে পারছি না? কেন আমার মনের মধ্যে এত দ্বন্দ্ব? অন্যদিকে অন্তিকা অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখন শুভ্র পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি যাচ্ছ অফিসে আজও? তুমি শুনলে না, ভাইয়া বলেছে পুলিশে কোনো ছুটি নেই। আজ আমার নতুন দিনের শুরু, আর তুমি আজই চলে যাচ্ছ আমাকে ছেড়ে? মন খারাপ করো না, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরে আসতে। বুঝেছি, তোমাকে বললে হবে না, ভাইয়াকেই বলতে হবে। এই না, ভাইয়াকে কিছু বলো না প্লিজ। আমি বলবই। এমন সময় সায়ান নিচে আসে, অন্তিকাকে বলে, অন্তিকা, তোমার 1 সপ্তাহের অফিস ছুটি, তুমি বাড়ি থাকবে। স্যার ফোন করে বলেছেন এখন তোমার তেমন চাপ নেই, দরকার হলে ডাকবেন। কিন্তু স্যার। আর কোনো কিন্তু নয়, ভাইয়া যা বলেছে তাই শোনো। সায়ান আর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্তিকা ঠোঁট ফুলিয়ে শুভ্রকে বলে, তুমি তো ভাইয়াকে বলেছো যেন আমি ছুটি পাই। বউ বাড়িতে থাকলে রোম্যান্স করতে সুবিধা হয়, তাই না? তাই তো, আমি আমার বউকে আদর করব, আর কার কি বলার আছে। দুজনেই হাসে। বিকেলে তারা বাইরে ঘুরতে যায়। সারাদিন কেটে যায় আনন্দে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। সায়ন এখনো বাড়ি ফেরেনি। যুথির মন অস্থির। সে বারবার দরজার দিকে তাকায়। ঘড়ির কাঁটা পেরিয়ে যায় রাত 10টা। ঠিক তখন শুভ্রের মা ঘরে এসে বলে, যুথি, সায়ন ফোন করেছিল, এত দেরি করছে কেন? না আম্মি, উনি ফোন করেননি। তুমি একটা কল করে দেখো। ওকে আম্মি। যুথি ফোন করে। অনেকক্ষণ রিং হয়, তারপর কল কেটে যায়। আবার চেষ্টা করে, এবারও একই ফলাফল। তার মুখের রং বদলে যায়। শুভ্রর মা বলে, মনে হয় মিটিংয়ে আছে, চিন্তা করো না, রুমে যাও। ওকে আম্মি, আপনি যান, আমি পরে ঘুমাবো। তাদের মা ঘর ছেড়ে গেলে যুথি জানালার পাশে এসে দাঁড়ায়। রাস্তার আলোয় ছায়াগুলো লম্বা হয়ে গেছে। তা সে এক ধরনের আতঙ্ক মিশে আছে। মনে কেবল একটাই প্রশ্ন ঘুরে বেড়ায়, যদি কোনো বিপদ হয়ে থাকে, যদি আজও আমি তাকে হারিয়ে ফেলি। চোখের কোণে জল জমে ওঠে। সে ধীরে বলে, ক্ষমা করো সায়ন, আমি এখনো তোমাকে ক্ষমা করতে পারিনি, কিন্তু তোমার ফেরার অপেক্ষায় আছি। রাত গভীর হয়। শুভ্র অন্তিকা তখন বারান্দায় বসে। শুভ্রর কাঁধে মাথা রেখে অন্তিকা বলে, ভাইয়া ফিরছে না কেন এখনো? হয়তো অফিসের কাজ, কিন্তু জানি না কেন আজ একটু ভয় লাগছে। আমারও তাই লাগছে। দূরে কোথাও সাইরেন বাজে। নরম বাতাসে জানালার পর্দা দুলে ওঠে। সবাই জানে না, কিন্তু এই রাতই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে, যেখানে ভালোবাসা, দায়িত্ব আর অপরাধবোধ একসাথে গলে মিশে যাবে এক অনিশ্চিত ভোরে। রাত তখন প্রায় 11:30 বাজে। সায়নের ঘরটা আধো অন্ধকার। বাতাসে জানালার পর্দা দুলছে। পরে একা যুথি পায়চারি করছে অস্থিরভাবে। চারদিকে তাকিয়ে হঠাৎ তার চোখে পড়ে ডেস্কে থাকা একটা ছোট্ট ড্রয়ারে। ধীরে ধীরে সে ড্রয়ারটা টেনে খুলে ভিতরে একটি মাত্র পুরনো ডায়েরি। কভারটাতে বড় অক্ষরে লেখা, মাই ডিয়ার লাভ সাথী। যুথির হাত কেঁপে ওঠে। সে অবাক হয়ে ফিসফিস করে বলে, এটা কি সায়নের লেখা? কৌতূহল আর ভয় মিশে সে ডায়েরিটা খুলে পড়ে। প্রথম পাতায় লেখা, সাথী, তুমি কোথায়? কেন আমাকে ছেড়ে চলে গেলে? তুমি কি সত্যি আর ফিরবে না? আমি সারা জীবন তোমার অপেক্ষা করব। যেদিন তুমি ফিরে আসবে সেই দিন হবে আমার সবচেয়ে সুখের দিন। আমি জানি একদিন তুমি ঠিকই ফিরে আসবে। যুথির চোখ ঝাপসা হয়ে আসে। বুকের ভিতর কেমন এক অজানা ব্যথা ছড়িয়ে পড়ে। সে একাই বলে, সে আজও আমার ফেরার অপেক্ষায় আছে। সে পরের পৃষ্ঠায় যেতে চায়। তখনই কলিং বেলের শব্দে চমকে ওঠে। ডায়েরিটা তাড়াতাড়ি রেখে দরজার দিকে ছুটে যায়। দরজা খুলতেই দেখে অন্তিকা আর শুভ্র দাঁড়িয়ে আছে। যুথি, তুই এখনো জেগে আছিস? ভাইয়া ফেরেনি? না, উনি এখনো আসেননি। ওকে, আমি দেখছি। অন্তিকা দ্রুত ফোন বের করে হেড অফিসে কল দেয়। ওপাশে একজন অফিসার ফোন ধরে। কয়েক মিনিট কথা বলে সে ফোন কেটে যুথির দিকে ঘুরে দাঁড়ায়। ভাইয়ার একটা মিটিং আছে, ফিরতে রাত হবে, তুই গিয়ে একটু বিশ্রাম নে। ঠিক আছে, ধন্যবাদ। অন্তিকা শুভ্রের রুমে আসে। শুভ্র তখন বই পড়ছিল। সে, একটা কথা বলবো? বলো, কি হয়েছে? আমার মনে হচ্ছে ভাইয়ার যুথির মধ্যে এখনো দূরত্ব আছে। আমারও তাই মনে হয়। এখন কি করা যায়? ওদের এক করতে হবে। বুঝলাম, কিন্তু করব কিভাবে? সেটাই ভাবছি। এসব ভাবাভাবি পরে করো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। রাত গভীর হয়। ঘড়ির কাঁটা ছুঁয়েছে 2টা। তখনই মূল দরজার চাবির শব্দ হয়। সায়ন ক্লান্ত মুখে ঘরে ঢুকে।
স্যুটের ধুলো মুছে ধীরে ধীরে নিজের ঘরে যায়। জ্যোতি তখন ঘুমিয়ে পড়েছে। সায়ন কিছু না বলে ফ্রেশ হয়ে তার পাশে শুয়ে পড়ে। হঠাৎ ঘুমের করে সায়ন তার গায়ে থাকা চাদর টানতে গিয়ে জ্যোতির হাত ছোঁয়। তার দিকে তাকিয়ে সায়ন একা একা বলে, সাথী, আমি তোমাকে খুব ভালোবাসি। আমাকে ভুল বুঝে দূরে যেও না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। জ্যোতি চোখ খুলে না, সে মনে মনে বলে, আমিও আপনাকে ভালোবাসি সায়ন। জানি না কোনোদিন আপনাকে বলতে পারবো কিনা। তারপর নীরবতার মধ্যে শুধু দুজনের শ্বাসের শব্দ শোনা যায়। রাতটা শান্তভাবে কেটে যায়, যেন পুরনো ক্ষতগুলো একটু একটু করে শুকোতে শুরু করেছে। পরের দিন সকালে শুভ্র চায়ের কাপ হাতে বসে। অন্তিকা আসে সামনে। কি ভাবছো? ভাবছি ভাইয়া আর জ্যোতিকে নিয়ে কোথাও ঘুরতে যাই। হানিমুনে পাঠিয়ে দিলে হয়তো ওরা আবার কাছাকাছি আসবে। আমিও এটাই ভাবছিলাম, তবে তবে কি? ওরা রাজি হবে তো? রাজি না হলেও নিয়ে যেতেই হবে। কখনো কখনো ভালোবাসাকে ঠেলে দিতে হয়, তবেই বোঝা যায় তার গভীরতা। ওকে, তাহলে আগে মায়ের সঙ্গে আলোচনা করো। চলো একসাথে যাই। দুজনেই নিচে নামে। এদিকে জ্যোতি ও আশ্রমে সায়নের ফোন বাজছে। সে ফোন তুলে নেয়। হ্যাঁ বলুন মা। সায়ন, তুমি একবার জ্যোতিকে নিয়ে আমাদের বাসায় আসবে? তোমার আব্বু ওকে দেখতে চাচ্ছে। আপনারা আসেন, একসাথে ঘুরে যান। না বাবা, আমার আব্বুর শরীরটা ভালো না, তাই তুমি এসো। ঠিক আছে মা, আমি জ্যোতিকে নিয়ে আসবো। জ্যোতি ও আশ্রম থেকে বের হয়। সায়ন হাসি মুখে বলে, জ্যোতি, তুমি রেডি হয়ে নাও। কেন এত সকালে কোথায় যাবে? তোমার মা ফোন করেছিলেন, তোমার আব্বু এসেছে, তোমাকে দেখতে চাচ্ছেন। কি, আব্বু এসেছে? আমি আগে আম্মিকে বলে আসি। আমি বলছি তুমি রেডি হয়ে নাও। না, আমি নিজেই বলবো। আর অন্তিকা আর শুভ্রকেও জানাই, ওরাও যাবে আমাদের সঙ্গে। ওকে, কিন্তু দেরি করো না। অন্যদিকে শুভ্র ও অন্তিকা তখন নিচতলার বসার ঘরে পৌঁছেছে। শুভ্র মাকে বলে, আম্মি, একটু সময় হবে? হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? ভাইয়া আর জ্যোতির ব্যাপারে ভাবছিলাম। ওদের আবার কি হয়েছে? কিছু হয়নি, তবে আমরা ভাবছিলাম ওদের একটু বাইরে নিয়ে গেলে ভালো হয়। মানে কোথায় নিয়ে যেতে চাও? ঘুরতে। একসাথে সময় কাটাতে দিলে হয়তো আগের মতো সম্পর্কটা ফিরে আসবে। ঠিকই বলেছ, মানুষকে কাছাকাছি আনা যায় কেবল সময়ের মাধ্যমে। যাও, ওদের রাজি করাও। ওকে আম্মি, ধন্যবাদ। ওদিকে জ্যোতি ভিতরে আসে, এসে বলে, আম্মি। আরে জ্যোতিমা, কিছু বলবি? হ্যাঁ, আমি বলছিলাম আমার মা ডাকছে, আব্বু ফিরেছে, আমাকে দেখতে চায়। আমি কি যাব ওদের বাসায়? এটা আবার জিজ্ঞেস করার মতো কথা নাকি? অবশ্যই যাবি, তোরা সবাই একসঙ্গে যা। অন্তিকা, শুভ্র, তোমরাও যাও। থ্যাংক ইউ আম্মি। হয়েছে, এখন যাও, ঘুরে আয়। তারা সবাই বেরিয়ে পড়ে। যদি ব্যাগ গোছাতে গিয়ে সে পুরনো ডায়েরিটা চোখে পড়ে। মুহূর্তের জন্য থেমে যায় সে। একটু ভাবার পর সেটি ব্যাগের মধ্যে রেখে দেয়। হয়তো আজ সে সেই সব প্রশ্নের উত্তর খুঁজবে, যা এত বছর ধরে তার বুকের মধ্যে জমে আছে। ওদিকে জ্যোতি ইতিমধ্যে রেডি হচ্ছে। সায়ন গাড়ির চাবি হাতে নিচ্ছে। অন্তিকা এসে বলে, ভাই আমরাও যাব, মা অনুমতি দিয়েছে। ঠিক আছে, তুমি সবাই প্রস্তুত থাকো। সবাই গাড়িতে উঠে। বাইরে নরম রোদ, জানালার বাইরে গাছের ছায়া ছুটছে। যুধি পাশে বসে আছে নীরবে। সায়ন মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছে। শুভ্র আর অন্তিকা পিছনের সিটে বসে ফিসফিস করছে। দেখছো ওরা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। হয়তো আজই হবে সেই দিন যেদিন ওরা সত্যিকারের কাছাকাছি আসবে। রাস্তায় গাছের ছায়া পড়ে গাড়ির কাছে। দূরের শহরের কোলাহল মিলিয়ে যায়। ভেতরে কেবল একটাই প্রতিশ্রুতি, বেঁচে থাকে। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু নতুন করে জন্ম নেয়। অপেক্ষা, ক্ষমা আর নীরবতার মধ্য দিয়ে। বাড়িতে পৌঁছে জ্যোতি তার বাবার সঙ্গে অনেক কথা বলে। বাবার মুখে মমতা আর অনুশোচনার মিশ্র ছায়া। সেদিন তারা সেই বাড়িতেই থাকে। দিন সকালে সায়ন অফিসে চলে যায়। শুভ্র অন্তিকাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। অন্তিকা একা রুমে বসে জ্যোতি ধীরে ধীরে ডায়েরিটা খুলে পড়ে। পৃষ্ঠার ভেতর থেকে একরাশ স্মৃতি বেরিয়ে আসে। ভালোবাসা, আক্ষেপ আর অসম্পূর্ণ কথাগুলো ডায়েরির পাতায় লেখা। জানো জ্যোতি, আজ আমার বাবা মারা গেছে। বাবাকে খুন করেছে, শুভ্রকে আটকে রাখা যায়নি, ও ওদেরকে মেরেছে। বাবা চাইতো তোমার সাথে আমার বিয়ে হোক, বাবা তো চলে গেছে। মা তার শেষ ইচ্ছা হিসেবে তোমার সাথে বিয়ে হোক, তুমি তো নেই। তাই মায়ের জোড়া বৃদ্ধিতে বাবার কথা ভেবে অন্তিকা মানে তোমার বোনকে বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু বাবার মনে হচ্ছে তুমি যদি ফিরে আসো, আমি সব ছেড়ে তোমার কাছেই ফিরে যাব। জ্যোতি, তুমি যদি কখন ফিরে আসো, তবে তোমার বোনকে বিয়ে করার আগে এসো,
না হলে 3টা জীবন নষ্ট হয়ে যাবে। ডায়েরিটা পড়ে যুথি অবাক হয়ে যায়, হাত কাঁপতে থাকে। তার বুকের ভেতর যেন কেউ এক মুঠো আগুন ছুড়ে দিল। সে বলে, উনি আমাকে এতটা ভালোবাসতেন আর আমি তাকে বোঝার চেষ্টা করিনি। যুথি নিজে নিজে বলে। সে আবার পরের পৃষ্ঠা উল্টে দেখে, তখনই দরজার বাইরে থেকে হাসির শব্দ ভেসে আসে। শুভ্র ও অন্তিকা ঘরে ঢুকে। অন্তিকা, আমরা তো প্ল্যানটা করতে পারলাম না। সেটাই তো বলছি। আচ্ছা, আমার মা বাবাকে বলে যদি আমার তোমার আম্মিকে রাজি করাই, তারপর সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি, কেমন হয় ব্যাপারটা? ঠিক বলেছ। বলে শুভ্র হঠাৎ অন্তিকাকে জড়িয়ে ধরে। অন্তিকা লজ্জা পায়। এটা কি হচ্ছে? ছাড়ো তো। আরে, আমি আমার বউকে আদর করছি, তাতেও সমস্যা? একটু কাছে থাকলে ক্ষতি কি? আমি এমনই, কেউ যদি দেখে ফেলে। চলো বাড়ি ফিরে যাই। ঠিক আছে, চলো। দুজন বেরিয়ে যায়। অন্যদিকে যুথি আবার ডায়েরিটা হাতে নেয়। পরের পাতায় লেখা, যুথি, আজ আমার আর তোমার বোন অন্তিকার পাকা কথা, কিন্তু আমার মনে জুড়ে শুধুই তুমি। তাই ওকে আংটি পরানোর আগে তোমার জন্য একটা আংটি রেখে দিলাম, কারণ এই আংটির উপর অধিকার শুধু তোমারই। আমি তোমাকে এখনো ভালোবাসি। যুথির চোখ ঝাপসা হয়ে যায়। সে বুঝতে পারে না কি করবে। সে নিজেকে বলে, না, উনি আমাকে ঠকাননি, আমি ভুল বুঝেছি। উনি সবসময় আমাকে ভালোবেসেছেন। তার ভালোবাসার গভীরতাটা আমি বুঝিনি। না আর না, এবার আমি আমার ভুল শুধরে নেব। তাকে কষ্ট পেতে দেব না। আমি তাকে ফিরিয়ে দেব তার প্রাপ্য সম্মান আর সেই ভালোবাসা যা এতদিন তার বুকের ভেতর জমেছিল। এমন সময় দরজায় টোকা পড়ে। অন্তিকা ও শুভ্র ভেতরে ঢোকে। যুথি, কি করছিস? তোমরা এখানে? হ্যাঁ, তোকে কিছু বলতে এলাম। বলো, কি বলবি? আমরা সবাই মিলে ভাবছি তোকে আর ভাইয়াকে ঘুরতে পাঠাবো। চেঞ্জ হলে হয়তো সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। তার কোনো প্রয়োজন নেই অন্তিকা। কেন? তুই কি এখনো ভাইয়ার উপর রাগ করে আছিস? না ভাইয়া, তোমরা ভুল ভাবছো। আমি আর রাগ করে নেই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাই? কিন্তু ভাইয়াকে দেখলে তো মনে হয় না তোমাদের মধ্যে সব ঠিক আছে। ঠিক বলেছো ভাইয়া। ওনার মন খারাপ আর সেটা আমার কারণে। তাই আমি ভাবছি ওনার মনটা আমি ঠিক করব। কিন্তু কিভাবে করবি সেটা? যুথি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে, আমি ওনাকে চিঠি লিখবো, নিজের অনুভূতিগুলো বলবো, যেমন উনি লিখেছিলেন। সেই ডায়েরিতে ওনার ভালোবাসার উত্তর ওনার মতো করেই দেব। দারুণ আইডিয়া। হ্যাঁ, তুই ঠিকই ভাবছিস। সন্ধ্যা নামে, চারপাশে নিস্তব্ধতা। যুথি টেবিলের পাশে বসে কাগজ কলম নেয়। জানালার বাইরে হালকা বাতাস বইছে, পর্দা দুলছে ধীরে। যুথি লিখতে শুরু করে, প্রিয় সায়ন, তোমার ডায়েরি আমি পড়েছি। প্রতিটি শব্দে তোমার কষ্ট, আমার ভালোবাসা অনুভব করেছি। আমি জানি না কিভাবে তোমার কাছে ফিরে আসব, কিন্তু আজ বুঝেছি তুমি কখনোই আমাকে ছেড়ে যাওনি। আমি দূরে সরে গিয়েছিলাম। তোমার ভালোবাসার দায় আমি আর এড়িয়ে যেতে পারবো না। তুমি যদি এখনো চাও, ফিরে আসতে চাই তোমার পাশে, তোমার জীবনে। চিঠিটা শেষ করে যুথি ডায়েরির ভেতরে রাখে। তারপর শুভ্রদের দিকে তাকিয়ে বলে, তার জন্য আমার তোদের সাহায্য লাগবে। তোরা কি আমাকে সাহায্য করবি? তোদের এক করার জন্য যা করতে বলবি তাই করব। কি অন্তিকা, তাই না? তাই। যা করতে বলবি তাই করব। এখন বল কি করতে হবে? তিনজন একে অপরের দিকে তাকিয়ে হাসে। তারপর টেবিলের উপর একটা কাগজ পেতে পরিকল্পনা শুরু করে। তারা এমন একটা চমক দিতে চায় যা সায়ন কখনো ভাবতেও পারবে না। রাত গভীর হয়, তবুও আলো নিভে না ওদের মাথায়। ওরা লিখে যায় পরিকল্পনার প্রতিটি ধাপ। অবশেষে পরিকল্পনা শেষ হয়। পরদিন রাতেই তারা কাজ শুরু করে দেয়। বাড়ির আলো নিভিয়ে সবাই প্রস্তুত হয় সায়ন যুথি পুণ্যমিলনের জন্য। রাত প্রায় 12টা। সায়ন ক্লান্ত মুখে অফিস থেকে ফিরে আসে। পুরো বাড়ি অন্ধকার। অবাক হয়ে বলে, এই বাসা অন্ধকার কেন? সবাই কোথায় গেলে? সে ধীরে ধীরে নিজের রুমের দিকে যায়। দরজা খানিকটা খোলা, ভেতরে গাঢ় অন্ধকার। হালকা গন্ধ আসছে ফুলের। সায়ন আলো জ্বালাতে যায়। ঠিক তখনই ঘর আলোয় ভরে ওঠে। চোখ মেলে দেখে পুরো রুম ফুলে আর মোমবাতির আলোয় সাজানো। নরম সুর বাজছে। তার পায়ের কাছে মাটিতে বসে আছে যুথি, গায়ে হালকা রঙের শাড়ি, চোখে অজস্র অনুভূতি। যুথি, তুমি এখানে এমন করে বসে আছো কেন? আর রুমটা এমন করে সাজালে কেন? বলবো স্যার, তার আগে আপনি এখানে চুপচাপ দাঁড়ান। আমি আপনাকে কিছু বলতে চাই। কি বলবে? আর এভাবে বলছো কেন? বলছি তো, একটু দাঁড়ান না। সে একবার গভীর নিঃশ্বাস নেয়। তারপর হাতে থাকা লাল গোলাপটা সায়নের দিকে এগিয়ে দিয়ে বলে, স্যার,
আই লাভ ইউ। আপনি কি আমাকে একটা সুযোগ দেবেন? আমি আপনাকে আপন করে পেতে চাই স্যার। সায়ন হতবাক হয়ে যায়, মুখে কোনো কথা আসে না। কিছুক্ষণ নীরব থেকে বলে, জুথি, তুমি কি বললে? তুমি যা বললে সব সত্যি কি আমার সঙ্গে কোনো ফ্র্যাঙ্ক করছো? না স্যার, এটা কোনো প্র্যাঙ্ক নয়। আমি সত্যি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে আমার জীবনের অংশ করতে চাই। আই রিয়েলি লাভ ইউ স্যার। সায়ন ধীরে ধীরে হাসে, চোখে জল এসে যায়। জুথি, আমি তোমার সব কথা বিশ্বাস করলাম, কিন্তু একটা সমস্যা আছে, তাই তোমাকে এখনোই গ্রহণ করতে পারছি না। কি বলছেন সায়ন? আবার কি সমস্যা? এই যে তুমি আমাকে এখনো স্যার বলছো, বউ কখনো বউকে স্যার বলে শুনছো কোনো দিন? ওহ সরি স্যার। আবার স্যার? সরি সায়ন। ঠিক আছে, এখন বলো হঠাৎ আমাকে মেনে নিলে কেন? কারণ আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাকে ভুল বুঝেছিলাম। এখন সবটা জানার পর তোমার থেকে দূরে থাকতে পারবো না। কি জানতে পারছো? জ্যোতি ধীরে ব্যাগ থেকে সেই ডায়েরিটা বের করে সায়নের হাতে দেয়। সায়ন দেখে অবাক। এর মানে তুমি আমার ডায়েরি পড়ছো? আর যদি আগে পেতাম তাহলে কখনো তোমাকে এত কষ্ট দিতাম না। সায়ন নিঃশব্দে জ্যোতির দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, জুথি, তুমি এভাবে থাকবে তো আমার পাশে সারা জীবন? থাকবো সায়ন। আর একটা কথা বলবো। বলো, কি কথা? আজ থেকে তুমি আমাকে সাথী বলবে। কিন্তু তুমি তো একসময় বলেছিলে সাথী বলে ডাকতে, মানা। হ্যাঁ, তখন তোমার উপর রাগ ছিল, কিন্তু এখন আমি শুধুই তোমার সাথী, তোমার জীবনের সঙ্গী হয়ে থাকতে চাই। ভালোবাসি সাথী। আমিও ভালোবাসি সায়ন। ঠিক তখনই বাইরে থেকে এক পরিচিত কণ্ঠ ভেসে আসে। আই লাভ ইউ 3 ভাইয়া। শব্দ শুনে জ্যোতি লজ্জায় সায়নের বুকে মুখ লুকিয়ে ফেলে। শুভ্র, অন্তিকা, তোমরা এখানে? ভাইয়া, আমরা না থাকলে আজ তুমি এই আই লাভ ইউ শুনতে পেতে? মানে তোমরাই? হ্যাঁ ভাইয়া, সব সাজিয়েছি আমরা, ফুল থেকে আলো সবকিছু। হয়েছে, আর ক্রেডিট নিতে হবে না, এখন যা এখান থেকে। বা এখন বউ পেয়ে ভাই ভুলে গেলে? ভুলে গেছি। অনেকদিন পর আমি আমার বউয়ের ভালোবাসা পেলাম। এখন প্লিজ আর ডিস্টার্ব করিস না। ঠিক আছে ভাইয়া, আমারও তো বউ আছে, আমিও আমার বউয়ের আদর নেব। চলো অন্তিকা। তুমি একদম পাগল। দুজন হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যায়। ঘর আবার নিস্তব্ধ হয়। সায়ন জ্যোতির দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, এখন আর কেউ আমাদেরকে থামাতে পারবে না। কেউ না সায়ন, এবার আমরা সত্যি একসাথে থাকবো। সেই রাতে বাইরে থেকে এক অজানা গাড়ির শব্দ আসে। জানালার ফাঁক দিয়ে ছায়া নড়ে ওঠে। হঠাৎ খবর আসে জ্যোতির উপর হামলা হয়েছে। সায়ন আর দেরি না করে তার ফোর্সকে খবর দেয়। পরদিন সকালেই সব জানা যায় এই হামলার পেছনে ছিল জ্যোতির নিজের মামা। তার উদ্দেশ্য ছিল জ্যোতির নামে থাকা বিশাল সম্পত্তি দখল করা। সায়ন নিজে অপারেশনে নামে। অবশেষে সেই অপরাধী মামাকে গ্রেফতার করে আনে। জ্যোতি ভয়ে কাঁপছে, কিন্তু সায়ন তার হাত ধরে বলে, ভয় পেও না, এখন থেকে কেউ তোমায় ছুতে পারবে না, আমি আছি তোমার পাশে। জ্যোতির চোখে জল, কিন্তু ঠোঁটে হাসি। আমি জানতাম তুমি একদিন ঠিকই আমার জীবনে ফিরে আসবে, যেমনটা তোমার ডায়েরিতে লিখেছিলে। আর আজ থেকে সেই ডায়েরির গল্পটা সত্যি হলো। রাতের আকাশে ঝলমলে তারা। জানালার বাইরে বাতাসে উড়ছে ফুলের পাপড়ি। সায়নের কাঁধে মাথা রাখে আর বলে, যত ঝড়ই আসুক আমি তোমার সাথী হয়ে থাকবো সব সময়। সায়ন তার কপালে আলতো চুমু খায়। আর আমি সারা জীবন তোমার ছায়া হয়ে থাকবো। দুজন একে অপরের চোখে তাকিয়ে থাকে। একটা প্রেম যেটা ভুল বোঝাবুঝি পেরিয়ে অবশেষে ফিরে পেয়েছে নিজের ঠিকানা। সমাপ্ত।